আচ্ছা, তাহলে আমরা আজকে আমাদের যে ক্লাসের যে পিডিএফ সেটা একটু শেয়ার করব স্ক্রিনে। আমাদের আজকের টপিকের নাম হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। কেমন? তো জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টারে তোমার হচ্ছে ইসাক স্যারের যে নিউ এডিশনের বই, এই এডিশনের বইতে তপন স্যারের বই থেকে অনেক কিছু কপি করছে, হুবহু একদম কপি পেস্ট করে দিছে। তো যারা 2018 এডিশন বা 19 এডিশনের বই নিয়ে পড়তেছো, নতুন বই কেন নাই, তাদের জন্য কিন্তু এই চ্যাপ্টারে একটু বেশ কষ্ট হবে কোপ আপ করতে। দেখবা যে অনেক কিছু পিডিএফ দেখে পড়তে হচ্ছে। নতুন এডিশনের বই মানে হচ্ছে যেই বই দিয়ে আমি তোমাদের ইলেকট্রনিক্স পার্ট 1 এবং ইলেকট্রনিক্স পার্ট 2 পড়াইছিলাম, ওই বইটাই আর কি। কেমন? তো এই বইয়ের এটা হচ্ছে পেজ নাম্বার 793। অন্যান্য তোমার হচ্ছে লেকচারের মতো আজকের কথাও কিন্তু তোমার সেম, যে আমি যখন ক্লাসে পড়াবো তুমি তখন হচ্ছে চেষ্টা করবা মোবাইল ফোনের স্ক্রিনটাকেই বই হিসেবে ধরে নিতে, এবং হচ্ছে যদি তোমার ফোনে ফুল স্ক্রিন অপশন না থাকে লাইভে, তাহলে যেটা করবা ফোনটাকে আড়াআড়ি করে ধরে ওই অটো রোটেট যে অপশনটা ওটা অন করে দিবা ফোনের, এবং সিনেমা যেভাবে দেখে ওইভাবে তুমি হচ্ছে ক্লাসটা করবা। আর ক্লাসের মাঝখানে কোনো কিছু লিখতে পারলে ভালো, না লিখতে পারলে কোনো সমস্যা নেই, ক্লাসের শেষে আমি অন্য সব দিনের মতো হ্যান্ড নোট দিয়ে দিব। কেমন? থ্যাংক ইউ শান্ত। জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টার হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেটাকে তুমি চাইলে জিওলজি, বোটানির বইয়ের সাথে তুলনা করতে পারো। যে মেডিকেলের জন্য একজন স্টুডেন্ট ফিজিক্স যখন পড়তে যায়, যেহেতু মেডিকেলের সাথে ফিজিক্সের সম্পর্ক একটু দূরে দূরের, তো ফিজিক্সে দেখা যায় একটা পাতা থেকে সবকিছু পড়তে হয় না, খুবই কম পড়তে হয়, তাই না? ফিজিক্সে আমরা কতটুকু পড়বো এটা জানার চাইতে জানতে হয় কতটুকু ছাড়বো, যে কতটুকু পড়বো না। জিওলজি, বোটানিতে কিন্তু এরকম না। জিওলজি, বোটানিতে তোমার এক পৃষ্ঠাতে অনেক কিছু পড়তে হয়। জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টারটা এরকম, এই চ্যাপ্টারে প্রচুর তথ্য আছে, এটা অনেক ইনফরমেটিভ চ্যাপ্টার। তুমি দেখবা যে ফিজিক্স ক্লাসে আমরা মাঝে মাঝে বলি যে ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয়ে যাবে, এই কথাটা ফিজিক্সের অন্যান্য চ্যাপ্টারের জন্য প্রযোজ্য, জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টারের জন্য না। তুমি দেখবা যে আজকে আমি তোমাকে যখন মানে পড়াচ্ছি, তুমি দেখবে অনেক নতুন ইনফরমেশন আসতেছে, যেগুলো তুমি ক্লাসের মধ্যেই সবকিছু মনে রেখে শেষ করতে পারবে না, ক্লাসের পরে তোমাকে এটা আবার নিজের মতো করে ভালো করে পড়তে হবে। তো ক্লাস শেষে আমি এটা বলে দিব যে তুমি আসলে কম্পেনিয়ন বুক, মেইন বই এবং ক্লাসের যে হ্যান্ড নোট, এগুলা কিভাবে একত্রিত করে এই চ্যাপ্টারটা ভালো মতো শেষ করবা। আমরা শুধু স্টার্ট করি। জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টার এমন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টার সম্পর্কে তুমি যত জানবা, তুমি যেই ধর্ম থেকে উঠে আসো না কেন, তোমার নিজের ধর্মের প্রতি, তোমার নিজের স্রষ্টার প্রতি, নিজের ক্রিয়েটরের প্রতি তোমার বিলিফ আরো বাড়বে। যেমন ধরো আমরা যখন রক্ত সংবহন তন্ত্র পড়ছি, তাই না, ব্লাড সার্কুলেশন যখন পড়ছি, যখন আমরা জানছি যে আমাদের বডির চামড়ার নিচেই এত এত বেশি শিরা উপশিরা আছে, যে শিরা উপশিরা গুলো যদি আমরা লম্বালম্বি লাগায় যদি একটা দড়ির মতো বানাই, তাহলে তুমি পৃথিবী থেকে একবার চাঁদে গিয়ে চাঁদ থেকে আবার ব্যাক করতে পারবা, এত লম্বা দড়ি হবে আমাদের বডির এই শিরা উপশিরা গুলো একসাথে মিলাইলে। এমন লম্বালম্বি যদি আমরা দড়ির মতো যদি বাঁধি, তাইলে এত লম্বা শিরা উপশিরা আমাদের বডিতে আছে, কিন্তু এগুলা এত সুন্দরভাবে বিন্যাস করা আছে যে এগুলো আমাদের বডিতে কখনো জট খায় না। অথচ আমরা একটা হেডফোন যখন আমরা কানের মধ্যে নিয়ে গান শুনি, কয়েকদিন পরে দেখা যায় হেডফোনের মধ্যে একটা জট লেগে যায়। কিন্তু আমাদের যিনি স্রষ্টা, যিনি আমাদের ক্রিয়েট করছেন, তিনি সবকিছু এত সুন্দরভাবে সাজাইছেন যে এটা আমাদের বডির ভেতরেই আছে, বাট কখনো জট খাচ্ছে না। যখন তুমি এটা জানো, যখন তুমি এটা ব্যাপারে পড়ো, তখন তোমার কিন্তু নিজের যে ধর্মের প্রতি বা নিজের ক্রিয়েটরের প্রতি কিন্তু বিলিফটা এমনিতেই বেড়ে যায়, বিশ্বাসটা বেড়ে যায়। তো জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টার হচ্ছে আলোচনা করে মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে, এবং আলোচনা করে এটা নিয়ে যে মহাবিশ্ব কিভাবে ধ্বংস হইতে পারে, আর এখন মহাবিশ্বে কি কি আছে। যখন তুমি এই ব্যাপারে জানবা, শুনবা, তখন অ্যাকচুয়ালি তোমার নিজের জায়গাতে বিশ্বাস বাড়বে। অনেকেই জ্যোতির্বিজ্ঞান নিয়ে বলে যে না, এগুলা নিয়ে কথাবার্তা বলা ঠিক না, এমন তাহলে ধর্মে বিশ্বাস চলে যায়, ব্যাপারটা একদমই ভুল। যারা বুদ্ধিমান তারা জেনে শুনে সেখান থেকে তথ্যগুলা নিয়ে নিজের সুবিধার জন্য কাজে লাগায়, সেই কাজটাই আজকে আমরা করবো। কেমন? তো জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টারে যেহেতু ইনফরমেশন বেশি, একটু ভয় লাগে বেশি, আর ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে যেহেতু সময় কম পাওয়া যায়, তো টিচাররা ওই তোমার কম সময়ে বেশি চ্যাপ্টার পড়াইতে গিয়ে কিছু চ্যাপ্টারের উপর মানে কোরবানি চালাই দেয়, যে এই চ্যাপ্টার গুলো আসলে এইচএসসির জন্য অত জরুরি না, তো এই চ্যাপ্টার গুলো পড়ার দরকার নেই। জ্যোতির্বিজ্ঞান হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট জনপ্রিয় কোরবানির চ্যাপ্টার। মানে এই চ্যাপ্টার ম্যাক্সিমাম কলেজে পড়াই না, তার মানে আমাদের ম্যাক্সিমামের বেসিক একদম কলেজে, মানে আমরা যখন পড়ছি ওই সময় পড়লে যেভাবে আমরা পড়াটা বেসিকটা তুলতাম, সেইভাবে আমাদের বেসিকটা তুলতে হবে। তার মানে আমার সময় লাগবে অনেক বেশি। কেমন? যদিও চ্যাপ্টারটা মাত্র 12 থেকে 15 পৃষ্ঠার, কিন্তু দেখা যাবে যে আমরা পুরোপুরি 2 ঘন্টা নিয়ে ফেলতেছি এই 15 পৃষ্ঠা চ্যাপ্টার পড়ার জন্য। ঠিক আছে?
আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন ক্লাসে কথা বলবো তুমি দেখবা যে অনেক জায়গাতে আমি এই যে বই পাতা দেখতে পাচ্ছ যে হলুদ এবং সবুজ কালারে হাইলাইট করে রাখছি, লাল দাগের বাইরে এবং লাল দাগের ভিতরেও। এগুলো তুমি অবশ্যই মনোযোগ দিয়ে পড়বা। দাগের ভেতরে হাইলাইটার দেয়া থাকা মানে হচ্ছে এটার গুরুত্ব আরো বেড়ে যাবে। সবুজ এবং হলুদ কালারের আলাদা কোনো গুরুত্ব নাই, দুইটার গুরুত্বই সেম। আমি জাস্ট পাশাপাশি লাইনগুলোকে ডিস্টিংগুইশ করার জন্য, আলাদা করার জন্য দুইটা কালার ইউজ করছি। কেমন? তো আমরা স্টার্ট করব হচ্ছে এখান থেকে 794 থেকে। তোমার এই চ্যাপ্টার অনুযায়ী হ্যাঁ আমাদের মহাবিশ্বের বয়স হচ্ছে প্রায় 1500 কোটি বছর, প্রায় 1500 কোটি বছর আমাদের মহাবিশ্বের বয়স। তার মানে এখন আমরা যে মহাবিশ্ব দেখতে পাচ্ছি এই চ্যাপ্টার অনুযায়ী 1500 কোটি বছর আগে এগুলার কিছুই ছিল না। ঠিক আছে? এখন ধর্মের সাথে বিজ্ঞানের না একটা ছোট্ট তফাৎ আছে। আমরা ধর্মে বলি যে আল্লাহ এটা সৃষ্টি করছেন, স্রষ্টা এটা বানাইছেন, স্রষ্টা এটা করছেন। বিজ্ঞান বলে এটা হয়েছিল, এটা সৃষ্টি করা হয়েছিল, এটা সৃষ্টি হয়েছিল। স্রষ্টার কথাটা বিজ্ঞান আস্তে করে অমিট করে যায়। ওই জায়গাতে বিজ্ঞান কিছু বলে না। তো আমরা ওইটা ওইভাবেই হচ্ছে মেনটেন করে শব্দগুলা মাথার মধ্যে রাখবো। এই চ্যাপ্টারের সাথে আমাদের তোমার হচ্ছে পরিচিত ব্যবহৃত শব্দের একটু তফাৎ আছে। বিজ্ঞান বলে মহাবিশ্বের সম্প্রসারণ, আমরা বলি মহাবিশ্বের সৃষ্টি। বিজ্ঞান বলে মহাসংকোচন, আমরা বলি কিয়ামত, মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। শব্দ আলাদা আলাদা, প্রেজেন্টেশন একটু ডিফারেন্ট, কিন্তু মেইন ব্যাপারটা কিন্তু সেম। বিজ্ঞান বলতেছে যে 1500 কোটি বছর আগে কিছুই ছিল না, তখন পুরা মানে মহাবিশ্বের জায়গাতে একটা ছোট্ট একটা বিন্দু ছিল যেটার নাম ছিল সিঙ্গুলারিটি। সিঙ্গুলারিটি, সিঙ্গেল মানে শব্দের অর্থ হচ্ছে একক, সিঙ্গুলারিটি শব্দের মানে হচ্ছে অনন্য একক, অনন্য একক, যে এটা ছাড়া আর কিছু নাই। এই বিন্দুটা দেখতে ডিম্বাকার ছিল বা উপবৃত্তাকার ছিল, ডিমের মতো। এখন 1500 কোটি বছর আগে যে সিঙ্গুলারিটি ছিল এটা দেখতে কি ডিমের মতো ছিল কিনা এটা অ্যাকচুয়ালি কেউই শিওর না। এটা আন্দাজ করছে যে যেহেতু দুনিয়ার যে কোনো প্রাকৃতিক যে কোনো ন্যাচারাল বস্তু উপবৃত্তাকার হয়, ডিমের মতো হয়, এই জন্য হয়তো ওই সিঙ্গুলারিটি পয়েন্টটাও ডিমের মতো একটা বিন্দু ছিল। এই বিন্দুর মধ্যে 1500 কোটি বছর আগে একটা বিস্ফোরণ হয়েছিল, মহাবিস্ফোরণ, যেটাকে আমরা বলি বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ। এই জিনিসটাকে আমাদের ধর্মগ্রন্থে আমরা পড়ছি যে এক সময় হঠাৎ করে স্রষ্টার ইচ্ছা হলো যে উনি কিছু বানাবেন, উনি বললেন হয়ে যাও, সব হওয়া শুরু হইলো। ওই যে আমি যে বললাম হয়ে যাও, যে মোমেন্টটা স্রষ্টা যে সময় বলছেন হয়ে যাও, ওই সময়টাকে বিজ্ঞানীরা বলতেছে যে বিগ ব্যাং এর টাইম। যে বিগ ব্যাং এর সময় একটা ছোট একটা বিন্দু থেকে বিস্ফোরণ হয়েছে, বিন্দুটা বড় হওয়া শুরু করছে। এই বিন্দুটা গত 1500 কোটি বছর ধরে বড় হচ্ছে, প্রসারিত হচ্ছে। এবং তোমরা যে যে ধর্ম থেকে উঠে আসছো না কেন, তোমরা জানো আমাদের ধর্মগ্রন্থে এটা বলা আছে বিভিন্ন আয়াতের মধ্যে যে মহাবিশ্ব এখনো সম্প্রসারিত হচ্ছে। বিজ্ঞান এটাই বলে যে আমাদের মহাবিশ্ব এখনো সম্প্রসারিত হচ্ছে, এই প্রসারণ এখনো থেমে যায়নি। যতদিন এই প্রসারণ চলতেছে মহাবিশ্ব আছে, যেদিন থেকে সংকোচন শুরু হবে, মানে প্রসারণের উল্টা যেহেতু সংকোচন, সেদিন থেকে কিয়ামতের ব্যাপারটা স্টার্ট হয়ে যাবে। এখন তোমার মাথায় প্রথম প্রশ্ন আসতে পারে যে 1500 কোটি বছর আগে কি হয়েছিল, এটা বিজ্ঞানীরা জানলো কেন? 1500 কোটি বছর আগে কি হয়েছিল এটা বিজ্ঞানীরা জানলো কিভাবে? তাই না? ওই সময় তো কোনো ইতিহাসবিদ ওখানে বসেছিল না যে এই মাত্র একটা ডিম ফুটছে, তাড়াতাড়ি বইয়ের মধ্যে লেখ, কয়দিন পরে এটা ইসাক স্যারের বইতে যাবে, বা কোনো সায়েন্টিস্ট তো বসেছিল না। 1500 কোটি বছর আগে তো মানুষও এখানে ছিল না। আমরা কিভাবে জানলাম এই সময় কিছু একটা ফুটছে? বিজ্ঞানীরা তো শিওর কেমন হইলো? আমরা কি অতীত দেখতে পারি? আমরা কি পাস্ট দেখতে পারি? পারার তো কথা না, কিন্তু আমরা আসলে অতীত দেখতে পারি, এটা পসিবল। আমি বলি কিভাবে? মনে করো একটা ছোট একটা এক্সাম্পল দিয়ে তুমি বুঝবা যে আমরা আসলে কিভাবে অতীত দেখতে পারি। ধরো এই যে সকালবেলা সূর্য উঠতেছে, কেমন সূর্য উঠতেছে, এটা মনে করো পশ্চিম দিকে উদীয়মান করলে তুমি নিজের অভ্যাস বদলায় ফেলবা, তুমি এখন ভালো হয়ে যাবা। তুমি সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে সূর্য কিভাবে ওঠে তুমি দেখবা। তো মনে করো যে তুমি দাঁড়াইছো, সূর্য দেখতেছো, যে সূর্য উঠতেছে, লাল লাল কটকট আলো বের হচ্ছে সূর্য থেকে। কেমন? তুমি কি জানো একটা বস্তু আমরা কখন দেখি? একটা বস্তু আমরা কখন দেখি? যখন আমাদের চোখ থেকে আলো গিয়ে বস্তুর উপর পড়ে, নাকি বস্তু থেকে আলো এসে আমাদের চোখে পড়ে? আমরা কখন দেখি? কখন দেখি? যখন বস্তু থেকে আলো এসে আমাদের চোখে পড়ে তখন আমরা দেখতে পাই, ঠিক কিনা? তুমি জানো যে সূর্য যখন ওঠে, সূর্য থেকে আলোটা কিন্তু পৃথিবীতে সাথে সাথে আসে না। সূর্য থেকে পৃথিবীতে আলোটা আসতে সময় লাগে কয় মিনিট জানো? 8 মিনিট 19 অথবা 8 মিনিট 20 সেকেন্ড। আমি জানি না আমাদের বইতে কত দেয়া আছে, এখন একটু পরে গেলে দেখতে পাবো এটা আমাদের বইতে আছে, যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট 19 বা 20 সেকেন্ড সময় লাগে। তার মানে তুমি যখন সূর্যকে দেখতে পাচ্ছ,
ওই সূর্যটাকে তুমি তখনই দেখতে পাবা যখন সূর্য থেকে আলোটা পৃথিবীতে আসবে, তোমার চোখে পড়বে। তো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে প্রায় 15 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে প্রায় 15 কোটি কিলোমিটার। এই দূরত্বটা অতিক্রম করতে আলোর এতক্ষণ সময় লাগে। তার মানে তুমি যখন সূর্য উঠতেছে এই আলোটা দেখতে পাচ্ছ, তুমি আসলে সূর্যের বর্তমান ইমেজ দেখতে পাচ্ছ না, তুমি সূর্যের 8 মিনিট 19 সেকেন্ড পুরনো ইমেজ দেখতে পাচ্ছ। দ্যাট মিনস তুমি সূর্যের অতীত দেখতে পাচ্ছ। তার মানে এখন যদি তুমি সূর্যের দিকে তাকাও, তুমি দেখতে পাবা যে সূর্য যেখানে দাঁড়ায় আছে বা যেখানে উঠে আছে সেটা আসলে এখনকার সূর্য না, এটা 8 মিনিট 19 সেকেন্ড আগে সূর্য। তার মানে তুমি আসলে বর্তমান দেখতেই পাচ্ছ না, তুমি অতীত দেখতে পাচ্ছ। ব্যাপারটাকে আরেকটু ক্রিপি ভাবে বোঝাই। মনে করো কোন একটা রুমে তুমি বসে আছো, এটা হচ্ছে তুমি, মনে করো তোমার নাম হচ্ছে আবুল, কেমন, এবং তোমার থেকে 3 মিটার দূরে মানে প্রায় 10 ফিট দূরে, মানে রুমের এই পাশ ওই পাশ তোমার আরেক বন্ধু বসে আছে যার নাম হচ্ছে বাবুল, কেমন। তো তোমার বন্ধু তোমার দিকে এই মাত্র হাত তুলে বললো হ্যালো, তোমার বন্ধু তোমার দিকে হাত এইভাবে নেড়ে বলতেছে হ্যালো। এই যে হ্যালো হাত যে নাড়লো, কিন্তু তুমি সাথে সাথে দেখতে পাবে না। এই হাত নাড়ার ঘটনা সমৃদ্ধ আলো, এখন আমরা এটা বের করতে পারি যে তুমি কত সময় পরে তোমার বন্ধুর হাত নাড়া দেখতে পাবা। তুমি বলতে পারো যে ভাই আমি তো সাথে সাথে দেখতে পাবো, সাথে সাথে না, ব্যাপারটার মধ্যে একটু সূক্ষ্ম ঝামেলা আছে। আমরা জানি আলো সমবেগে চলে, তাহলে আমরা এস ইকুয়াল টু ভিটি সূত্রে অ্যাপ্লাই করে চাইলে এই টাইমটা বের করতে পারি। এখানে এস কত, 3 মিটার, ভি কত, আলোর বেগ, এখান থেকে আমরা টি এর মানটা বের করতে পারি 10 ন্যানো সেকেন্ড। কত সেকেন্ড? 10 ন্যানো সেকেন্ড। তার মানে কি দাঁড়াইলো যে তুমি তোমার বন্ধু যখন হাত নাড়বে তুমি এটা সাথে সাথে দেখতে পাবা না, তুমি দেখতে পাবা 10 ন্যানো সেকেন্ড পর। বাট আল্লাহ আমাদের ব্রেনটাকে একটা জায়গার মধ্যে আটকাই দিয়েছেন, আমরা 0.1 সেকেন্ডের চেয়ে কম সময় বুঝি না, তাই না? আমরা 0.1 সেকেন্ডের চেয়ে কম সময় বুঝি না। তা আমাদের কাছে মনে হয় 10 ন্যানো সেকেন্ড তো 0.1 সেকেন্ডের চেয়ে অনেক কম, তার মানে আমাদের কাছে মনে হয় যে আমরা সাথে সাথেই দেখতে পাই। আসলে ব্যাপারটা কিন্তু তা না, আমরা 10 ন্যানো সেকেন্ড পরে দেখতে পাই। তার মানে তুমি তোমার বন্ধুর 10 ফিট দূরে থাকা বন্ধুর যে ইমেজ দেখতে পাচ্ছ এটা আসলে তার বর্তমান ইমেজ না, এটা একটা ফার্স্ট ইমেজ। আমরা যদি এই ব্যাপারটাকে একটু বড় আকারে চিন্তা করি, একটু বড় আকারে যে চিন্তা করি, দেখো তো এটা বোঝো কিনা। মনে করো এটা হচ্ছে আমাদের পৃথিবী, সাপোজ এই স্টারটা হচ্ছে আমাদের পৃথিবী। এখন এই পৃথিবী থেকে সাপোজ 1500 কোটি আলোকবর্ষ দূরে, এই পৃথিবী থেকে 1500 কোটি আলোকবর্ষ দূরে কোন একটা বিন্দু বসে আছে। মনে করো কোন একটা ডিমের মতো একটা বিন্দু বসে আছে। মনে করো এটা হচ্ছে ডিমের মতো বিন্দু যেটা আমাদের কাছ থেকে 1500 কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত। এই কথাটা মানে কি জানো? 1500 কোটি আলোকবর্ষ মানে কি? আলো যদি একবার এই ডিমের মতো বিন্দু থেকে রওনা দেয় আমাদের পৃথিবীতে আসার জন্য, তাহলে আলোটা কিন্তু সাথে সাথে আসতে পারবে না। 1500 কোটি আলোকবর্ষ দূরে মানে হচ্ছে আলোর যাইতে 1500 কোটি বছর সময় লাগবে, এত লম্বা দূরত্ব। মনে করো এই ডিমের মতো বিন্দুর মধ্যে যদি 1500 কোটি বছর আগে 1500 কোটি বছর আগে কোনো ডিম ফুটে থাকে, কোনো বিস্ফোরণ হয়ে থাকে, কোনো বিগ ব্যাং হয়ে থাকে, সেই বিগ ব্যাং এর ঘটনা সমৃদ্ধ আলো কিন্তু পৃথিবীতে সাথে সাথে এসে পৌঁছাবে না। সেই আলোর যদি 1500 কোটি বছর আগে উৎপন্ন হয়ে থাকে, সেই আলো তখন রওনা দিয়ে গত 1500 কোটি বছর ধরে সেটা রওনা দিয়ে পৃথিবীর দিকে আসতেছে, এবং সেটা রাইট নাও এই মুহূর্তে পৃথিবী ক্রস করে যাবে। তার মানে আমি যদি পৃথিবীর বিভিন্ন জায়গা মতো যদি কোনো টেলিস্কোপ বসাইতে পারি, সেই আলোটা যদি আমি রিসিভ করতে পারি এবং সেই আলোর ভিতরে কি আছে যদি আমি গবেষণা করতে পারি, তাহলে আমি এক্স্যাক্টলি দেখতে পাবো 1500 কোটি বছর আগে কি হয়েছিল। তুমি কি বুঝতেছো? তার মানে আমাদের পক্ষে এটা আইডিয়া করা সম্ভব যে আসলে বিগ ব্যাংটা কিভাবে হয়েছিল। তো এখন তোমার মনে হবে যে ভাইয়া যদি বিজ্ঞানীরা এটা জেনেই ফেলে যে 1500 কোটি বছর আগের আলো যদি তারা পেয়ে যায়, তাহলে তারা তো এটাও দেখে ফেলবে যে স্রষ্টা আছে। তাহলে তারা একটা অস্তিত্ব অস্বীকার করে কেন বিজ্ঞান? এটা ছোট্ট একটা কারণ আছে, ছোট রহস্য আছে এখানে একটা, শোনো। সেটা হচ্ছে বিগ ব্যাং যে টাইমটাতে হয়েছে সেই টাইমটাকে আমরা বলি 0 সেকেন্ড। সেই বিগ ব্যাং যে বিস্ফোরণের যে টাইমকে হয়ে যাও, স্রষ্টা যে বলছেন হয়ে যাও, সেই টাইমটাকে আমরা বলি 0 সেকেন্ড, এবং সেই সময় থেকে আমাদের টাইম গণনা স্টার্ট হয়েছে। তার আগে সময়ের কোনো অস্তিত্ব ছিল না। কেমন? এই 0 সেকেন্ড থেকে পরবর্তী 10⁻⁻43 সেকেন্ড পর্যন্ত, এটা কিন্তু খুবই ক্ষুদ্র টাইম। 10⁻⁻43 মানে বুঝছো? দশমিকের পর 42টা শূন্য দিয়ে একটা এক, এটা খুবই ক্ষুদ্র টাইম। কিন্তু এটা সেই প্রাইম টাইম যে সময় স্রষ্টা বলছেন হয়ে যাও, মানে মাত্র যা সবকিছু স্টার্ট হয়েছে। এই টাইমটার
থেকে যত আলো আমাদের কাছে আসছে, এই আলোটা আমরা বারবার বিশ্লেষণ করার ট্রাই করছি, কিন্তু আমরা এই আলোর ভেতরে বিশ্লেষণ করে বারবার কোনো কিছুই পাই নাই, কারণ এই আলোটা একটা কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা চাদরে আমাদের আল্লাহ ঢেকে রাখছে, এবং এটা এত ঘন যে এই চাদরটা ভেদ করে ওই পাশে কি হচ্ছিল এটা আমরা এখনো পর্যন্ত বিশ্লেষণ করে বের করতে পারি নাই। গবেষণা চলতেছে, কিন্তু আমরা এখনো পারি নাই। এই সময়টার মধ্যে আমরা কোনো ইনফরমেশন বের করতে পারিনি। তার মানে আমাদের স্রষ্টা আমাদেরকে ব্রেন দিছে, বুদ্ধি দিছে, বলছেন যে অনুসন্ধান করো, আমার বিষয়গুলো সম্পর্কে জানো, আমার সৃষ্টি সম্পর্কে জানো, কিন্তু একটা লিমিটেশনও ক্রিয়েট করে দিছে যে এর ভেতরে তুমি আসতে পারবা না, এর ভেতরে তুমি জানতে পারবা না। আমরা যা জানা শুরু করছি, যা আমরা বোঝা শুরু করছি, সব 10⁻⁻43 সেকেন্ডের পরে। 10⁻⁻43 সেকেন্ড হচ্ছে প্রথম পরিমাপকৃত টাইম। এইটার আগের টাইম আমরা কাউন্ট করতে পারি না। এটা হচ্ছে পৃথিবীর মহাবিশ্বের প্রথম পরিমাপকৃত টাইম, এটা একটা। এবং এই সময় পুরো মহাবিশ্বের টেম্পারেচার ছিল 10⁻32 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে মহাবিশ্বের প্রথম পরিমাপকৃত তাপমাত্রা, এটা হচ্ছে প্রথম পরিমাপকৃত টাইম, এটা হচ্ছে প্রথম পরিমাপকৃত তাপমাত্রা, এটা হচ্ছে মহাবিশ্বের প্রথম পরিমাপকৃত ভর 10⁻51 কেজি, এটা হচ্ছে মহাবিশ্বের প্রথম পরিমাপকৃত ঘনত্ব। যেহেতু ওই টাইমটাতে মহাবিশ্ব খুবই ক্ষুদ্র ছিল, তো তার ভর অনেক বেশি ছিল, কিন্তু ঘনত্ব অনেক বেশি ছিল, কারণ তার দৈর্ঘ্য অনেক কম ছিল। ওই সময় মহাবিশ্বের দৈর্ঘ্য ছিল মাত্র 10⁻⁻35 মিটার। এটা হচ্ছে এল, এটা হচ্ছে ঘনত্ব। এই টোটাল যে পাঁচটা জিনিস, এই পাঁচটা জিনিস বের করা হয়েছে কোয়ান্টাম ফিজিক্স দিয়ে। কোয়ান্টাম জনক কাকে বলা হয় জানো? কোয়ান্টাম ফিজিক্সের জনক, কোয়ান্টাম ফিজিক্সের জনক কাকে বলা হয় বলো তো? ম্যাক্স প্ল্যাঙ্ক। এই জন্য এই সবগুলাকে বলা হয় প্ল্যাঙ্কের প্রপার্টি। কি বলা হয়? প্ল্যাঙ্কের প্রপার্টিজ বলা হয়। তার মানে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে প্ল্যাঙ্কের টাইম কত? 10⁻43 সেকেন্ড। প্ল্যাঙ্কের তাপমাত্রা কত? 10⁻30 ডিগ্রি সেলসিয়াস। প্ল্যাঙ্কের ওজন কত বা প্ল্যাঙ্কের ভর কত? 10⁻51 কেজি। এখন প্ল্যাঙ্কের ভর মানে কিন্তু মিস্টার প্ল্যাঙ্ক সাহেবের ভর না। প্ল্যাঙ্কের ভর মানে কি? মহাবিশ্বের প্রথম পরিমাপকৃত ভর। প্ল্যাঙ্কের ভর, প্ল্যাঙ্কের ঘনত্ব, প্ল্যাঙ্কের তাপমাত্রা, প্ল্যাঙ্কের দৈর্ঘ্য, প্ল্যাঙ্কের সময়, এই পাঁচটা জিনিসকে বলা হয় প্ল্যাঙ্কের প্রপার্টি। এই জিনিসগুলা, এই যে এতক্ষণ ধরে বললাম, এই জিনিসগুলা কিন্তু আমাদের বইতে এই চ্যাপ্টারে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় দেওয়া আছে। আমি তোমাকে দেখাই, একটু দেখো। এই যে 1500 কোটি বছর আগে আমাদের মহাবিশ্বের আকৃতি ছিল ডিম্বাকার। তারপরে তোমার এর ভর ছিল এত কেজি, এর ঘনত্ব ছিল এত কেজি। কেমন? বাদ বাকি ডাটাগুলো আমাদের এই পাতার নিচে আছে, আমি দেখাচ্ছি। এই যে ওই সময় মহাবিশ্বের তাপমাত্রা ছিল 10⁻32 ডিগ্রি সেলসিয়াস। কেমন? এই সময়টা হচ্ছে 10⁻43 সেকেন্ড পর। এই ডাটাগুলোকে আমি একসাথে গুছাইছি, গুছায় তোমার জন্য আমি এটা হ্যান্ড নোটে তুলে দিছি। আমি দেখাচ্ছি একটু। এই যে দেখতে পাচ্ছ আশা করি স্ক্রিনে। এই মানগুলো আমাদের লাগবে। কেমন? তোমাদের কিন্তু অনেক ক্রস কোয়েশ্চেন, কারণ এইটাকে আমরা ফিজিক্সের সাধারণ জ্ঞান চ্যাপ্টার বলি, ফিজিক্সের জিকে। কেমন? কিন্তু কথা হচ্ছে এই চ্যাপ্টারে এত বেশি ইনফরমেশন বইয়ের মধ্যেই দেওয়া আছে, আমি যদি তোমাদের ইচ অ্যান্ড এভরি ওয়ানের আলাদা আলাদা করে উত্তর দিতে যাই ক্লাসের মধ্যে, তাহলে আমি ক্লাসে তোমাকে যা প্রেজেন্ট করতে আসছি সেটা প্রেজেন্ট করতে পারবো না। বইয়ের সব তথ্য আমি তোমাকে বলতে পারবো না। তো আমরা এই ব্যাপারটা, যে যাদের যত ক্রস কোয়েশ্চেন, আউটার সার্কেলে যত কোয়েশ্চেন আছে, ভাই এটা কেমনে হলো, এটা কেমনে হলো, এটা কেমনে জানলো, সেগুলোর জন্য আমরা একটা সলভ ক্লাস রাখছি। সলভ ক্লাসের মধ্যে তুমি চাইলে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারো। কথা বোঝা যাচ্ছে? এই মানগুলো আমাদের লাগবে। কেমন? তো আমরা এরপর চলে আসবো হচ্ছে তোমার আবার একটু মেইন বইতে চলে আসবো। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে তোমার এখানে দেখা একটা টেম্পারেচার লিখছি আমি 10⁻30 ডিগ্রি সেলসিয়াস। তুমি এটা চিন্তা করো তো, কোন একটা জায়গায় একটা বোম ফুটছে, একটা বোম বিস্ফোরণ হয়েছে, তাপমাত্রা কখন বেশি হওয়ার কথা বলো তো? বোম ফোটার ইমিডিয়েট পর না 10-12 দিন পর? কোন একটা জায়গায় বোম ফুটছে। সাউন্ড একটু ইনক্রিজ করে করেন ভাই। ইশতিয়াক আহমেদ শাওন, আপনি প্রায় 4 মাস ধরে ক্লাস করতেছেন, তাই না? 1D তো অক্টোবরের 14 তারিখে শুরু হয়েছে।
তাহলে এখন জানুয়ারি মাসের যদি 14 হয় তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 3 মাস হয়ে গেছে ক্লাস করতেছেন। আপনি তো জানেন যে হেডফোন কানের মধ্যে নিয়ে তারপর ক্লাস করলে ভালো। আমি এখান থেকে যথেষ্ট চিল্লাচ্ছি, এর চেয়ে বেশি জোরে চিল্লালে আমার গলা ফেটে যাবে বিগ ব্যাং এর মতো। কেমন, একটু কানের মধ্যে হেডফোন নেন, আমাকে একটু শান্তি দেন। শোনো, বোম ফোটার ইমিডিয়েট পরপর তাপমাত্রা সবচেয়ে বেশি থাকবে, যত দিন যাবে তাপমাত্রা তত কমতেই থাকবে। তার মানে এই যে তাপমাত্রাটা দেখতে পাচ্ছ তুমি 10⁻32 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে মহাবিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা। যত দিন যাবে তাপমাত্রা তত কমতেই থাকবে, যত দিন যাবে তাপমাত্রা তত কমতেই থাকবে। এখন রাইট নাও এই 1500 কোটি বছর পর মহাবিশ্বের গড় তাপমাত্রা হচ্ছে মাত্র 3000 ডিগ্রি সেলসিয়াস। কোথায় 10⁻32 একের পরে 32 শূন্য, আর কোথায় 3000? তুমি বুঝতেছো তাপমাত্রা দিনকে দিন কমতেই আছে, যত দিন যাচ্ছে তত তাপমাত্রা কমতেছে। দ্যাট মিনস এটা এভিডেন্ট, এটা অবভিয়াস যে তাপমাত্রা দিনকে দিন কমে 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 যখন একদম নেগেটিভের দিকে চলে যাবে তখন আমরা বলবো এটাকে মহাবিশ্বের তাপীয় মৃত্যু, এবং সেই সময় মহাসংকোচন মানে বিগ ক্রাঞ্চ স্টার্ট হবে। বিগ ব্যাং মানে মহাসম্প্রসারণ, আর বিগ ক্রাঞ্চ, ক্রাঞ্চ মানে হচ্ছে কুড়মুড় করে ভেঙে ছোট হয়ে যাওয়া, এটাকে আমরা বলি মহাসংকোচন। আমি যে বলছিলাম আমাদের শব্দগত তফাৎ আছে, জিনিস কিন্তু সেম। আমরা বলি কিয়ামত, বিজ্ঞান বলে বিগ ক্রাঞ্চ, মহাসংকোচন। তো এটা এভিডেন্ট যে কিয়ামত হবেই, কারণ টেম্পারেচার দিনকে দিন কমেই যাচ্ছে। কেমন, এখন কথা হচ্ছে যে এই যে বিগ ব্যাং হওয়ার পর এখনকার নক্ষত্র গ্রহ কেমনে আসলো, অণুপরমাণু কেমনে আসলো, ইলেকট্রন প্রোটন নিউট্রন কেমনে আসলো, এটা নিয়ে একজন বিজ্ঞানী খুব গবেষণা করে গেছেন, ওনার নাম হচ্ছে স্টিফেন হকিংস। ভালো কথা, এই চ্যাপ্টারটাকে এত গুরুত্ব দেওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে এই চ্যাপ্টারই একমাত্র সেকেন্ড পেপারে যে চ্যাপ্টার থেকে একই বছর 3টা প্রশ্ন আসছিল, এবং 3টা প্রশ্ন 3টাই কিন্তু থিওরি ছিল, মুখস্থ বিদ্যা, মনে রাখতে পারলে পারছো, না পারলে শেষ। তার মানে এই চ্যাপ্টার তোমাকে ওই যে বায়োলজির মতো পড়তে হবে। এখন কথা হচ্ছে তুমি বায়োলজিতে পড়তে গেলে হাতে কয়টা ফ্যালাঞ্জেস বা অঙ্গুলি নলক আছে তুমি বুঝে বুঝে পড়তে পারবা, যে আমার এই যে বড় আঙ্গুলের 2টা অঙ্গুলি নলক আছে, তার বাকি আঙ্গুলগুলোতে 3টা করে আছে, তুমি ফিল করতে পারবা যে না তোমার হাতে এক হাতে মোট 14টা ফ্যালাঞ্জেস আছে, তাই না? তো জুওলজি পড়তে গেলে অনেক কিছু রিলেট করে পড়া যায়, জ্যোতির্বিজ্ঞানে কিন্তু তথ্যগুলো তোমাকে মনে রাখতে হবে, তো প্র্যাকটিস করতে হবে। দেখো যেটা বলতেছিলাম যে একজন বিজ্ঞানী বিগ ব্যাং হওয়ার পর কি কি ঘটছিল এটা নিয়ে অনেক গবেষণা করে গেছে, ওনার নাম হচ্ছে স্টিফেন হকিংস। ওনার এই বিখ্যাত একটা বই আছে, বইয়ের নাম হচ্ছে কি এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। এটা কিন্তু তোমার অ্যাডমিশন টেস্টে আসছিল 2018 সালের অ্যাডমিশন টেস্টে, যে স্টিফেন হকিংস এর কোন বইতে তিনি বিগ ব্যাং সম্পর্কে গবেষণা করে গেছে, এটা হচ্ছে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। দেখো এটা আমি দাগাই দিচ্ছি। তো এই বইয়ের মধ্যে উনি কি কি আলোচনা করছে এইটা ইসাক স্যারের বইতে তোমার এই কয়েক পৃষ্ঠাে লেখা আছে, যেটাকে আমি কম্পেনিয়ন বুকে বুঝাইছি। কম্পেনিয়ন বুকে তোমাদের কত নাম্বারটা আমি বলতে পারবো না, আমার খেয়াল নেই। আমার কাছে যে পিডিএফটা আছে এটা হচ্ছে ক্লাস নোট, যেটা কম্পেনিয়ন বুকের মধ্যে যে ক্লাস নোটের যে পাতাটা, এই পাতাটা খেয়াল করো। দেখো কম্পেনিয়ন বুকের মধ্যে আমি একটু জুম আউট করি, তুমি দেখতে পাবা দেখো একটা ফ্লো চার্টের মতো একটা এরকম চার্ট করা আছে, ফ্লো চার্টের মতো, দেখতে পাচ্ছ? ইশিকা জাহান 256 নাম্বার পেজ, থ্যাংক ইউ ভেরি মাচ। 256 নাম্বার পেজ হবে। হ্যাঁ, এই যে এইখানে যে ফ্লো চার্টটা, এটা হচ্ছে স্টিফেন হকিংস এর যে বিগ ব্যাং হওয়ার পরে নক্ষত্র গ্রহ উপগ্রহ কিভাবে আসছে এটার একটা ব্রিফ সামারি, একটা সংক্ষিপ্ত সামারি। এই জিনিসটা, এই ফ্লো চার্টটা আমি তোমাকে এখন বানাইতে শেখাবো। একবার যখন তুমি এটা বানাইতে পারবা, একবার যখন তুমি এটা বিল্ড আপ করতে পারবা, তখন তোমার এই পাতাটা পুরোপুরি মুখস্থ হয়ে যাবে। আমরা এটা একটু হোয়াইট বোর্ডে বানানোর চেষ্টা করব। শোনো, তুমি এটা ভাবো তো, কোন জিনিসটা আগে সৃষ্টি হওয়ার কথা, নক্ষত্র নাকি গ্রহ? একটু চিন্তা করো, নক্ষত্র নাকি গ্রহ, কোনটার আগে সৃষ্টি হওয়ার কথা? কার টেম্পারেচার বেশি, গ্রহের না নক্ষত্রের? অবশ্যই গ্রহের টেম্পারেচার কম, নক্ষত্রের টেম্পারেচার বেশি। যেহেতু বিগ ব্যাং হওয়ার পর শুরুতে বেশি টেম্পারেচার ছিল আর এখন কম টেম্পারেচার, তার মানে আগে বেশি তাপমাত্রা জিনিসপত্র সৃষ্টি হবে, তারপরে কম তাপমাত্রা জিনিসপত্র সৃষ্টি হবে, তাই না বলো? তাহলে শুরুতে নক্ষত্র আসবে, এরপরে গ্রহ আসবে, ঠিক? এখন কথা হচ্ছে নক্ষত্র তৈরি কি দিয়ে? নক্ষত্র তৈরি কি দিয়ে? বিভিন্ন গ্যাস দিয়ে। গ্যাস মানে কি? পদার্থ। পদার্থ মানে কি? অণু। তার মানে নক্ষত্র আগে আসছে নাকি অণু আগে আসছে? অবশ্যই অণু আগে আসছে, অণু দিয়েই তো নক্ষত্র হয়েছে, তাই না? অণু মানে কি? কিছু পরমাণুর সমষ্টি। তাহলে অণু আসছে কোত্থেকে? পরমাণু থেকে। তাহলে পরমাণু আগে নাকি অণু আগে? অবশ্যই পরমাণু আগে সৃষ্টি হয়েছে। এখন চিন্তা করো পরমাণুর মধ্যে কি থাকে? ইলেকট্রন প্রোটন নিউট্রন থাকে, নিউক্লিয়াস থাকে, রাইট? তাহলে পরমাণু আগে সৃষ্টি হবে নাকি নিউক্লিয়াস আগে সৃষ্টি হবে? অবশ্যই আগে নিউক্লিয়াস, তারপরে না পরমাণু, তারপরে না অণু, তারপরে না নক্ষত্র, তাই না? তাহলে চিন্তা করো নিউক্লিয়াসের ভেতর কি থাকে? প্রোটন আর নিউট্রন।
তাহলে কি আগে, নিউক্লিয়াস আগে নাকি প্রোটন নিউট্রন আগে? প্রোটন নিউট্রন আগে। লাস্ট একটু ভাবো, প্রোটন নিউট্রন হালকা নাকি ইলেকট্রন হালকা? কে হালকা? ইলেকট্রন সবচেয়ে হালকা, দুনিয়ার সবচেয়ে হালকা কণা। তাহলে কে আগে আসবে? অবশ্যই সবচেয়ে হালকা কণাটা আগে আসবে। তার মানে সবার আগে ইলেকট্রন, তারপরে প্রোটন নিউট্রন, তারপরে নিউক্লিয়াস, তারপরে পরমাণু, তারপরে অণু, এগুলা মিলে হইলো নক্ষত্র, দেন সেখান থেকে ঠান্ডা হয়ে হয়ে কি হলো? গ্রহ। তুমি কি আমার কথাটা বুঝতে পারতেছো? আমি কিছু স্টেপিং করলাম না? প্রথম স্টেপে কি ইলেকট্রন, তারপরে স্টেপে প্রোটন নিউট্রন, তারপরে স্টেপে নিউক্লিয়াস, তারপরে স্টেপে পরমাণু, তারপরে স্টেপে অণু, মিলে হইলো নক্ষত্র, তারপরে আসবে গ্রহ। এই 5টা স্টেপিং কে আমরা সুন্দর করে টাইমের বেসিসে সাজাবো। দেখো তো বোঝো কিনা একটু। বিগ ব্যাং এর বিগ ব্যাং এর 10⁻⁻43 সেকেন্ড পর, এটা হচ্ছে প্রথম স্টেপ। এই সময় পর কিছু হয়েছিল। এরপর বিগ ব্যাং এর 2 সেকেন্ড পর, এটা একটা স্টেপ। আমি একটু জুম আউট করি, একটু পরে জুম ইন করবো আবার, কেমন? বিগ ব্যাং এর 3 মিনিট পর, সাত লাখ বছর পর, 10 লাখ বছর পর। শোনো, প্রথম স্টেপ হচ্ছে বিগ ব্যাং এর 10⁻⁻43 সেকেন্ড পর। এটা হচ্ছে প্রথম পরিমাপকৃত টাইম, প্ল্যাঙ্কের টাইম। এই সময় পর তুমি জানো মহাবিশ্বের টেম্পারেচার ছিল সবচেয়ে বেশি। যে টেম্পারেচারটাকে আমরা বলি প্ল্যাঙ্কের টেম্পারেচার, এটা ছিল 10⁻32 ডিগ্রি সেলসিয়াস। এই সময় পুরো মহাবিশ্ব জুড়ে একটা আলোর ফ্ল্যাশ ছিল, একটা আলোর ঝলকানি ছিল। আলো এবং আলোর ফ্ল্যাশ কিন্তু এক জিনিস না। আলো চিরস্থায়ী, আলো তৈরি হওয়ার জন্য ফোটন লাগে। আলোর ফ্ল্যাশ ক্ষণস্থায়ী। দুইটা পাথরে ঘষা দিলে যে আলোর ঝিলিক তৈরি হয়, এইটা এক ঘটনাকে আমরা বলি আলোর ফ্ল্যাশ। আলোর ফ্ল্যাশ এই আছে এই নাই। তো যখন কোনো একটা জায়গায় কোনো একটা কিছু বিস্ফোরণ হবে, খুবই স্বাভাবিক সেটা চারপাশে একটা ফ্ল্যাশ থাকবে। ওই সময় পুরো মহাবিশ্ব জুড়ে একটা আলোর বিকিরণ ছিল। আলো ছিল না কিন্তু, বিকিরণ ছিল, একটা ফ্ল্যাশ। এই ফ্ল্যাশের পাশাপাশি মাত্র 3 ধরনের কণা ছিল। নাম্বার 1 ই মাইনাস, এটা কি? ইলেকট্রন। নাম্বার 2 ই প্লাস, বলতে হবে এটা কি? ই প্লাস। ভাইয়া মেবি 1 সেকেন্ড মিস্টেক, না 1 সেকেন্ড মিস্টেক না, ওই ফ্লো চার্টটা তো আমি বানাইছি না তোমাদের কম্বিনের মুখে। 1 সেকেন্ড আমি ইচ্ছা করে মিস করছি, এটা কারণ আছে একটা, বলছি। ওই সময় ছিল ই মাইনাস, এটা কি? ইলেকট্রন। আর ই প্লাস এটা হচ্ছে পজিট্রন, এটা ইলেকট্রনের যমজ ভাই। এটাকে বলে ইলেকট্রনের অ্যান্টি ম্যাটার। দুনিয়ার প্রত্যেকটা কণার একটা করে অ্যান্টি ম্যাটার আছে, নামের আগে অ্যান্টি লাগাই দাও, অ্যান্টি ম্যাটার হয়ে যাবে। যেমন তোমার হচ্ছে প্রোটন অ্যান্টি নিউট্রন, ইলেকট্রন অ্যান্টি ইলেকট্রন। কিন্তু অ্যান্টি ইলেকট্রন এত জনপ্রিয়, এটা একটা আলাদা নাম হয়ে গেছে, পজিট্রন। এটাকে বলে ইলেকট্রনের যমজ ভাই। এটা সবকিছু ইলেকট্রনের সমান সমান, সেম সেম, শুধু চার্জটা ডিফারেন্ট, একটা মাইনাস একটা প্লাস। পাশাপাশি আরেকটা কণা ছিল, তৃতীয় একটা কণা, নাম হচ্ছে নিউট্রিনো। নিউট্রিনো। এখন তোমার মনে হইতে পারে যে ভাইয়া, যে ইলেকট্রন যে আর পজিট্রন যে আসছে, এটা কেন আসছে? তখন আমি তোমাকে উত্তর দিব, ভারসাম্য রক্ষার জন্য। যেহেতু সৃষ্টির শুরুতে কিছুই ছিল না, তার মানে স্রষ্টা সব জিরো থেকে সৃষ্টি করছেন, তার মানে যখন উনি বানাবেন তখন অবশ্যই ভারসাম্য রক্ষা করে উনি তৈরি করবেন সবকিছু। তার মানে যতগুলো ইলেকট্রন সৃষ্টির শুরুতে সৃষ্টি হয়েছিল ভারসাম্য রক্ষার জন্য, ঠিক অতগুলো। তার মানে ধরো যদি 1000 ইলেকট্রন সৃষ্টি হয়, তাহলে 1000 পজিট্রন সৃষ্টি হবে। কেন? ভারসাম্য রক্ষার জন্য। তার মানে তোমাকে যে জিজ্ঞেস করে সৃষ্টির শুরুতে ইলেকট্রন আর পজিট্রন যে সৃষ্টি হয়েছিল, এদের সংখ্যা কি সমান ছিল নাকি কম বেশি ছিল? সমান ছিল। ইলেকট্রন যতগুলো ছিল, পজিট্রনও ততগুলাই ছিল। তোমার মাথায় এটাও প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, তাহলে যদি সৃষ্টির শুরুতে সমান সংখ্যক পজিট্রনই থাকে, ইলেকট্রনের সমান সংখ্যক, তাহলে এখন সব পজিট্রন গেল কই? আমাদের বডিতে কি পজিট্রন আছে কিনা? এটার উত্তর আমি একটু পরে দিচ্ছি। আরেকটা প্রশ্ন উত্তর দিয়ে নিয়ে আগে, যে নিউট্রিনো কণাটা কেন আসছে? ওয়াই নিউট্রিনো কণাটা কেন আসছে? আমি তোমাকে একটু মনে করাই, নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারটা কি আমি তোমাদের নিছিলাম? নিউটনিয়ান বলবিদ্যা, তোমার কি এইটা মনে আছে? একটা ছন্দ পড়াইছিলাম, মসদ মানে গমন। কি কি? মসদ মানে গমন এবং, আচ্ছা আমার এখানে নেটটা একটু ঝাঁকি দিছে, আমাকে একটু কমেন্ট করে জানাবা যে তুমি ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, একটু আমাকে জানাও তো। মসদ মানে গমন এবং ত মানে হচ্ছে ফোটন। মসদ মানে গমন এবং ত মানে ফোটন, এটা পড়াইছিলাম না? মনে আছে? ম মানে কি বল? মহাকর্ষ বল। মহাকর্ষ বল কোন কণা থেকে আসে?
গ্র্যাভিটন থেকে আসে। মানে কোন বল? সবল নিউক্লিয় বল। কোন কণা থেকে আসে? মেসন থেকে আসে। এটা মুখস্থ করাইছিলাম না? এটা দেখবা আজকে আমাদের লাগবে। মানে দুর্বল নিউক্লিয় বল কোত্থেকে আসে? নিউট্রিনো থেকে আসে। আর মানে তড়িৎ চুম্বকীয় বল কোত্থেকে আসবে? প্রোটন থেকে আসবে। মনে আছে না পড়াইছিলাম? এখন তুমি চিন্তা করো তো, ওই যে মনে আছে নিউক্লিয়াস জোড়া লাগায় কোন বল? সবল নিউক্লিয় বল। আর নিউক্লিয়াস ভাঙে কোন বল? দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বলের জন্য কোন কণা দায়ী? নিউট্রিনো কণা দায়ী। তুমি চিন্তা করো তো, একটু আগে এখানে একটা ডিম ছিল, মাত্র এটা ভাঙছে, মাত্র বিস্ফোরণ হয়েছে, কিছু না কিছুটা ভাঙছে। তো যখনই আমরা কোনো কিছু ভাঙবো, অবশ্যই তখন আমাদের কি মনে হবে? কোন বল কাজ করতেছে এখানে? দুর্বল নিউক্লিয় বল কাজ করতেছে। এই জন্য এখানে নিউট্রিনো কণা আসছে। তার মানে ওই যে নিউট্রিনো কণা যে আসছিল, এটা দুর্বল নিউক্লিয় বল কাজ করতেছিল, এই জন্য এটা আসছিল। কথা বোঝা যাচ্ছে আমার? আচ্ছা, এখন কথা হচ্ছে যে ওই সময় টেম্পারেচার অনেক বেশি ছিল, অনেক বেশি। এত বেশি টেম্পারেচারে ইলেকট্রন আর পজিট্রন গুলো না স্টেবল থাকতে পারতেছিল না, তারা পাল্টা বিক্রিয়া করতেছিল। কারণ তুমি জানো যে তাপমাত্রা বাড়াইলে অণুপরমাণু গুলোর মধ্যে হিট বাড়ে, তাদের মধ্যে বিক্রিয়া করার টেন্ডেন্সি বাড়ে। তো তুমি জানো না তাপমাত্রা বাড়ালে রাসায়নিক বিক্রিয়ার স্পিড বেড়ে যায়, জানো তো এটা? তো এত তাপমাত্রাতে ইলেকট্রন আর পজিট্রন গুলা ছন্দে ছন্দে বিক্রিয়া করা শুরু করলো। ছন্দে ছন্দে কিরকম? একটা করে ইলেকট্রন, একটা করে পজিট্রন জোড়া লাগা শুরু হয়েছে, আর একটা করে ইলেকট্রন আর দুইটা করে পজিট্রন জোড়া লাগা শুরু হয়েছে। একটু চিন্তা করো তো, একটু চিন্তা করো, আমাকে আমার আল্লাহ সমান সংখ্যক নেগেটিভ পজিটিভ দিছে, আমি মনের খুশিতে বিক্রিয়া করতেছি। কেমন? একটা মাইনাস একটা প্লাস, একটা মাইনাস দুইটা প্লাস। বড় দেখি আমি কাকে বেশি ব্যবহার করতেছি? আমি কাকে বেশি ব্যবহার করতেছি? মাইনাসকে না প্লাসকে? অবশ্যই আমি প্লাসকে বেশি ব্যবহার করতেছি। কাকে ব্যবহার করতেছি? প্লাসকে বেশি ব্যবহার করতেছি। তার মানে এইভাবে বিক্রিয়া করে করে আগেই পজিট্রন সব শেষ হয়ে গেছিল। তার মানে সৃষ্টির শুরুতে ইলেকট্রন পজিট্রন যদিও সমান সংখ্যক ছিল, কিন্তু ওই সময়ই সমস্ত ইলেকট্রন আর পজিট্রন বিক্রিয়া করে পজিট্রন গুলা বেশি ব্যবহার হয়ে পজিট্রন শেষ হয়ে গেছিল। এই জন্য এখন আমাদের পৃথিবী জুড়ে কোনো পজিট্রন নাই। যে ভাইয়া থাকতে হতে পারে, আপনি তো জানবেন না, থাকতে হতে পারে। অবশ্যই আমাদের পৃথিবীতে পজিট্রন নাই, পৃথিবীতে অবশ্যই কোনো অ্যান্টি ম্যাটার নাই, থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। যেহেতু এই ইলেকট্রন আর পজিট্রন মানে এই ম্যাটার এবং অ্যান্টি ম্যাটার একটা মহাবিস্ফোরণ থেকে সৃষ্টি হয়েছে, তার মানে তারা যখন আবার জোড়া লাগবে তখন আবার ওই মহাবিস্ফোরণের সমান এনার্জি রিলিজ হবে। পুরো পৃথিবী ধ্বংস করার জন্য কয়েক কিলোগ্রাম অ্যান্টি ম্যাটার ইজ এনাফ, যেটার মধ্যে নেগেটিভ চার্জের প্রোটন থাকবে আর পজিটিভ চার্জের ইলেকট্রন থাকবে। যেহেতু পৃথিবীতে এরকম কোনো বিস্ফোরণ হচ্ছে না, তার মানে আমরা কনফার্ম যে আমাদের বডিতে বা পুরো পৃথিবীতে কোথাও কোনো অ্যান্টি ইলেকট্রন বা পজিট্রন নাই, সব সৃষ্টির শুরুতেই বিনাশ হয়ে গেছিল। এবং দেখো, চিন্তা করো, একটা মাইনাস আর একটা প্লাস যদি জোড়া দেই, তাহলে নতুন যেই কণা হবে সেই কণার চার্জ কি হবে? জিরো হবে না? জিরো হবে। তো সেই কণাকে তুমি এখন চেনো নিউট্রন নামে, মহাবিশ্বের প্রথম নিউট্রন। এবং একটা মাইনাস একটা প্লাস, সরি একটা মাইনাস দুইটা প্লাস যদি জোড়া দিই, তাহলে কি থাকবে? আলটিমেটলি প্লাস থাকবে। সেই কণাকে তুমি এখন চিনো প্রোটন নামে, মহাবিশ্বের প্রথম প্রোটন। তুমি চিন্তা বুঝতেছো ব্যাপারটা? বিক্রিয়া করে করে ইলেকট্রন আর পজিট্রনের মধ্যে পজিট্রন শেষ হয়ে গেল, ইলেকট্রন কিছু রয়ে গেল, তারা বিক্রিয়া করে করে কিছু প্রোটন তৈরি করলো, কিছু নিউট্রন তৈরি করলো, কিছু প্রোটন কিছু নিউট্রন। 2 সেকেন্ডের মাথায় সমস্ত পজিট্রন শেষ, সমস্ত পজিট্রন শেষ। কিছু ইলেকট্রন রয়ে গেল, কিছু প্রোটন রয়ে গেল, কিছু নিউট্রন তৈরি হলো। তাইলে কথা হচ্ছে ভাইয়া মাঝখানে আপনি বইয়ের মধ্যে 1 সেকেন্ড দিচ্ছেন কেন? 1 সেকেন্ড পর মহাবিশ্বের টেম্পারেচার 10^32 থেকে ধাম করে কমে 150 কোটিতে চলে আসছিল, 150 কোটি। এই তাপমাত্রাটা জর্জ গ্যামো হিসাব করছিলেন, ওনার নাম অনুযায়ী এটাকে বলে গ্যামোর তাপমাত্রা। এই জিনিসটা আমাদের বই শুধু এই কারণে দিচ্ছে, এটা বোঝানোর জন্য দিচ্ছে যে শুরুতে যেটা মাত্র 10^32 ডিগ্রি সেলসিয়াস ছিল, 10^32 মানে বোঝো 10,000 কোটি 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 ডিগ্রি সেলসিয়াস, ওইখান থেকে মুহূর্তের মধ্যে টেম্পারেচার কইমা 150 কোটিতে চলে আসছে। এবং 2 সেকেন্ডের মাথায় টেম্পারেচার আরো কমে 10^9 চলে আসছে। মানে তাপমাত্রা কত দ্রুত কমছে মহাবিস্ফোরণের পর। 10^9 মানে যা 100 কোটি মানে তাই, 10^9 মানে যে 100 কোটি মানে তাই। তো তার মানে 1 সেকেন্ড পর নতুন কোনো বস্তু সৃষ্টি হয়নি, 1 সেকেন্ড পর শুধু একটা টেম্পারেচার ছিল 150 কোটি। এটা আমাদের বইতে আছে, এই জন্য আমি 1 সেকেন্ড কথাটা এখানে লিখি নাই। তুমি এটা মুখস্থ করবে কিভাবে? দেখো, 1 সেকেন্ড পর 150 কোটি, 2 সেকেন্ড পর 100 কোটি, এমনি মনে রাখতে পারো। 1 সেকেন্ড পর 150 কোটি, 2 সেকেন্ড পর কি 100 কোটি। তো এইখানে টেম্পারেচার ছাড়া আর কোনো কিছু এক্সট্রা পড়ার নাই বলে আমি 1 সেকেন্ডটা কম্পেনিয়ন বুকে লিখছি, কিন্তু এইখানে ইচ্ছা করে লিখে নেই, অমিট করে গেছি। দেখো 2 সেকেন্ড পর ইলেকট্রন তৈরি হয়েছে, প্রোটন তৈরি হয়েছে, নিউট্রন তৈরি হয়েছে। ওই সময় কিন্তু টেম্পারেচার কমছে, বাট এখনো কিন্তু এত কম না যে এটাকে আমরা নেগলেক্ট করতে পারি। এখনো কিন্তু অনেক বেশি। 10^9 মানে কি 100 কোটি। কত টেম্পারেচার চিন্তা করো।
এই টেম্পারেচারে কিছু প্রোটন ভেঙে ভেঙে নতুন একটা কণা তৈরি করা শুরু করলো, যেই কণার আলো দেওয়ার ক্ষমতা আছে, সেই কণাকে এখন আমরা চিনি ফোটন নামে। ফোটন। তোমার কখনো মনে হয় নাই প্রোটনের নামের সাথে ফোটনের নামের এত মিল কেন? দেখো তো, এই যে দেখো, প্রোটন, একটা আর বদলায় এইচ বসায় দাও, প্রোটনের বদলে ফোটন হয়ে যায়। তার নামের এত মিল কেন? কারণ তারা বাপ বেটা। প্রোটন ভেঙে ফোটন হয়, দেখো মনে থাকে না, প্রোটন ভেঙে ফোটন হয়। ফোটন কণা মানে কি? আলো। তাহলে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে 0 সেকেন্ডে, কিন্তু আলো আসতে সময় লাগছে 2 সেকেন্ড। তার আগ পর্যন্ত ফ্ল্যাশ ছিল, ঝলকানি, আলো ছিল না। এই ফোটন কণা যেন কোন বলে জন্ম দেয়? তড়িৎচুম্বকীয় বল। তার মানে 2 সেকেন্ডের মাথায় মহাবিশ্ব জুড়ে কোন বল প্রভাব বিস্তার করতেছিল? তড়িৎচুম্বকীয় বল। তুমি কি বুঝতেছো? এই বলগুলাকে কিন্তু সাধে মৌলিক বল বলা হয় না। এই বলগুলাকে মৌলিক বল বলা হয় কারণ তারা সৃষ্টির শুরুতে সবার আগে আসছিল। আর এই কণাগুলাকে মৌলিক কণা বলা হয় কারণ তারা সৃষ্টির শুরুতে সবার আগে এসে স্টেবল ছিল। তুমি খেয়াল করতেছো, কিছু প্রোটন ভেঙে ফোটন তৈরি হচ্ছে, তার মানে নিউট্রনের তুলনায় প্রোটনের সংখ্যা অবশ্যই অনেক কম। এই জন্য তুমি কেমিস্ট্রিতে খেয়াল করবা যে শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন বেশি, নিউট্রন নাই। বাদ বাকি সমস্ত পরমাণুর নিউক্লিয়াসে হয় প্রোটন নিউট্রনের সমান অথবা প্রোটন নিউট্রনের চেয়ে অনেক কম। তুমি খেয়াল করে দেখবা, আমরা যখন ইউরেনিয়াম লিখি তখন আমরা কিভাবে লিখি? নিচে লিখি 92 আর উপরে লিখি 235। তার মানে কি? ইউরেনিয়ামের প্রোটন সংখ্যা 92 কিন্তু নিউট্রন সংখ্যা এত বেশি যে যোগ করে ভর সংখ্যা 235 হয়। যে কোনো পরমাণুতে প্রোটনের তুলনায় নিউট্রন অনেক বেশি, কারণ সৃষ্টির শুরুতে কিছু প্রোটন ভেঙে সেগুলা থেকে আমরা আলো পাইছি। এখন দেখো 2 সেকেন্ডের মাথায় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন চলে আসছে। আমাদের পরবর্তী স্টেপ কি? পরমাণু বানাবো নাকি নিউক্লিয়াস বানাবো? অবশ্যই নিউক্লিয়াস বানাবো। নিউক্লিয়াস বানানোর জন্য কাকে কাকে লাগে? প্রোটন আর নিউট্রনকে লাগে। আছে না প্রোটন আর নিউট্রন? 3 মিনিটের মাথায় প্রোটন আর নিউট্রন জোড়া লেগে মহাবিশ্বের প্রথম নিউক্লিয়াস তৈরি করলো। এই বলো, নিউক্লিয়াস তৈরি করার জন্য কোন বল লাগে? নিউক্লিয়াস জোড়া লাগানোর জন্য কোন বল লাগে? সবল নিউক্লিয় বল লাগে। তার মানে 3 মিনিটের মাথায় মহাবিশ্ব জুড়ে সবল নিউক্লিয় বল কাজ করতেছিল। প্রোটন নিউট্রন জোড়া লাগে নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে, প্রথম নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াস থেকে কি বানাবো? পরমাণু। নিউক্লিয়াসের চারপাশে কাকে ঘুরাইলে পরমাণু তৈরি হবে? কাকে ঘুরাইলে? ইলেকট্রনকে ঘুরাইলে, রাইট? ইলেকট্রনকে ঘুরাইলে পরমাণু তৈরি হবে। আছে না আমার এখানে কিছু ইলেকট্রন? তাহলে আমি এই ইলেকট্রনকে নিউক্লিয়াসের চারপাশে ঘোরাবো। ইলেকট্রন গুলা নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে সময় নিল মাত্র 7 লাখ বছর। 7 লাখ বছর পর মহাবিশ্বের প্রথম পরমাণু তৈরি হয়েছে। তো মনে হতে পারে যে ভাইয়া প্রথমটা ঘটে গেল মুহূর্তের মধ্যে, 2 সেকেন্ডের মাথায় পরবর্তী স্টেপ, তারপরের স্টেপ 3 মিনিটের মাথায়, তারপরেরটা কয়েক ঘন্টা পর হইতে পারতো, কয়েক দিন পর হইতে পারতো, কয়েক সপ্তাহ পর হইতে পারতো, কয়েক বছর পর হইতে পারতো। 7 লাখ বছর কেন? ইলেকট্রন ঘুরতে এত সময় নিছে কেন? আসলে ইলেকট্রন তখনই ঘুরতে গেছিল, সাথে সাথে 3 মিনিটের পরে গেছিল ভাই আমাকে একটু চারপাশে ঘুরান। কিন্তু টেম্পারেচার এত বেশি ছিল যে ইলেকট্রন স্টেবল ভাবে ঘুরতে পারেনি। তোমরা বোরের পরমাণু মডেলে পড়ছো না? ইলেকট্রন খুবই দ্রুত এক্সাইটেড হয়ে যায়। ইলেকট্রনকে অল্প তাপ দিলে সে তাপ শোষণ করে শক্তি স্তর পাল্টানো শুরু করে। পড়ছো না? এটাকে আমরা বলি কোয়ান্টাম লাভ। পড়ছিলাম বোরের পরমাণু মডেলে। ইলেকট্রন আসলে 3 মিনিটের মাথা দিয়ে ঘুরতে গেছিল, বাট সে পারে নাই, তাপমাত্রা কমার জন্য সে ওয়েট করতেছিল। 7 লাখ বছর চেষ্টার পরে ইলেকট্রন তাপমাত্রা কমছে, তারপর ইলেকট্রন স্টেবল ভাবে ঘোরা শুরু করছে। 7 লাখ বছর পর মহাবিশ্বের প্রথম পরমাণু তৈরি হয়েছে। মহাবিশ্বের আদি পরমাণুর নাম হচ্ছে হাইড্রোজেন। এই হাইড্রোজেন গুলা জোড়া লেগে মানে ফিউশন হয়ে হয়েছে হিলিয়াম। এগুলো আবার জোড়া লেগে হয়েছে লিথিয়াম। এগুলাকে বলে মহাবিশ্বের আদি পরমাণু। এগুলাকে সাধে পর্যায় সারণীর প্রথম, দ্বিতীয়, তৃতীয় মৌল বলে না। এগুলো সবার আগে আসছে, তাই এগুলাকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে বসানো হয়েছে। এমন এই যে হাইড্রোজেন, হিলিয়াম এবং লিথিয়াম, এই লিথিয়ামকে আমাদের বইতে কোনো কোনো জায়গায় লিথিয়াম বলছে, কোনো কোনো জায়গায় অন্যান্য গ্যাস বলছে। আবার বলি, লিথিয়ামকে আমাদের বইতে কোনো কোনো জায়গায় লিথিয়াম বলছে, কোনো কোনো জায়গায় অন্যান্য গ্যাস বলছে। তো আমাদের বইতে কিছু জায়গাতে বলা আছে আদি পরমাণু 2টা, তাদের সংযুক্তি ছিল যখন সৃষ্টি হয়েছে তখন সংযুক্তি ছিল 75:25। আবার যে জায়গায় বলা আছে 3টা, সেই জায়গায় সংযুক্তি দেওয়া আছে 75:24:1। পরীক্ষা যখন প্রশ্ন আসবে কেমনে আসবে? যদি এই 2 অনুপাত ওলা জায়গা থেকে প্রশ্ন হয়, তাহলে প্রশ্ন হবে সৃষ্টির শুরুতে গ্যাসগুলোর অনুপাত কত ইষ্ট কত ছিল? 80:20, 75:25, 70:30 এমনি আসবে। তখন সবগুলো অপশনে 2টা করে পার্সেন্টেজ পাবা। আর যদি 3টা ওয়ালা জায়গা থেকে প্রশ্ন আসে, তখন প্রশ্ন আসবে সৃষ্টির শুরুতে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম এর অনুপাত
নিচের কোনটি, যেমন ধরো বললো 70 20 10 75 24 1 এমনি প্রশ্ন আসবে। তো দুইটা আসলে 75 25, তিনটা আসলে 75 24 1। কেমন? এখন তুমি চিন্তা করো, হাইড্রোজেন সবসময় জোড়া লাগে হিলিয়াম তৈরি হয়। তো হাইড্রোজেন দিনকে দিন জোড়া লাগতেই আছে আর হিলিয়াম তৈরি হইতেই আছে। হাইড্রোজেন গরম গ্যাস আর হিলিয়াম ঠান্ডা গ্যাস। তার মানে যত দিন যাচ্ছে হাইড্রোজেন তত জোড়া লাগে হিলিয়াম হচ্ছে, তত ঠান্ডা গ্যাস বাড়তেছে, মানে মহাবিশ্বের টেম্পারেচার তত কমে যাচ্ছে। দিনকে দিন হাইড্রোজেন জোড়া লাগে হিলিয়াম তৈরি হইতেই আছে। হাইড্রোজেনের পরিমাণ বর্তমানে জোড়া লাগতে 55% নামছে, হিলিয়ামের পরিমাণ বাড়তে 45% গেছে। আমি বলতে পারি যেহেতু হাইড্রোজেন জোড়া লাগে হিলিয়াম তৈরি হচ্ছে এবং এইটাকে আমরা অন্য চ্যাপ্টারে পড়ছি, এটাকে বলে ফিউশন বিক্রিয়া, এবং এটাতে প্রচুর এনার্জি তৈরি হয়। এই ফিউশন বিক্রিয়া যে এনার্জি তৈরি হয়, এই এনার্জি হচ্ছে নক্ষত্রের জ্বালানি। এই এনার্জি দিয়ে হচ্ছে আমরা আলো পাই, আমরা সবকিছু পারি এনার্জি থেকে। এই এনার্জি হচ্ছে আমাদের সূর্যের এনার্জি। কেমন? তা আমরা এখন যা বলবো সব সূর্যের জন্য বলবো। দেখো এই যে 7 লাখ বছরের প্রথম পরমাণু হয়েছে, মানে প্রথম গ্যাস হয়েছে, মানে নক্ষত্র সৃষ্টি হয়ে গেছে। 7 লাখ বছরের মাথায় প্রথম নক্ষত্র। কেমন? এবং বর্তমানে হাইড্রোজেনের পার্সেন্টেজ হচ্ছে 55, হিলিয়ামের হচ্ছে 45। তাহলে আমরা বলতে পারি সূর্যের জ্বালানি মানে আমাদের নক্ষত্রের জ্বালানি কোন গ্যাস? হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন যতদিন আছে, সূর্য ততদিন আছে, নক্ষত্র ততদিন আছে, দুনিয়া ততদিন আছে। হাইড্রোজেন শেষ, সব শেষ। তার মানে আমরা বলতে পারি যেহেতু হাইড্রোজেন এখন 55% মানে মাঝামাঝি আছে, তাহলে আমাদের সূর্য এখন মধ্য বয়সে আছে। কি বয়সে আছে আমাদের সূর্য? মধ্য বয়সে আছে। তো এই তথ্যগুলা যে আমি তোমার মাথার মধ্যে ঢুকাইলাম, দেখো এই তথ্যগুলা এখানে মিলে নাকি মিলে না, একটু খেয়াল করো। দেখো, ইতিহাসের সূচনা প্রথমটা কত সেকেন্ড পর? আমি তো অনেক কথাবার্তা বললাম না, তোমার অ্যাকচুয়ালি বইয়ে কোন লাইনগুলো আছে বা কোন তথ্যগুলো তোমার লাগবে এগুলো আমি এখানে গুছিয়ে দিছি। এখন তুমি দেখবে ধরতে পারবা, রিলেট করতে পারবা। তাপমাত্রা কত ছিল, কি কি সৃষ্টি হয়, কোন বল কাজ করে, এটা গেল। তারপরে এখান থেকে দেখো এখানে আসবে মহাবিস্ফোরণের 1 সেকেন্ড পর, এখানে শুধু একটা টেম্পারেচার, এটা মুখস্থ করা লাগবে। দেশপ্রতি কে হিসাব করেন? জর্জ গ্যামো। এরপরে নিচে নামছে 2 সেকেন্ড পর, তাপমাত্রা দেখো অনেক কমে যায়। কি থাকে? প্রোটন নিউট্রন। কিছু প্রোটন ভেঙে আলো অর্থাৎ ফোটন তৈরি হয়। কি বলের প্রভাবে? তড়িৎচুম্বকীয় বল। কেমনে মনে রাখবো? মসদ মানে গমন, ত মানে ফোটন, তাই আমরা জানি ফোটন মানে তড়িৎচুম্বকীয় বল আসবে। আর দেখো কারা শেষ হয়ে যায়? সব পজিট্রন শেষ হয়ে যায়। তাহলে তোমার এটা দেখো আমরা বুঝেও ফেললাম, আমাদের সব মনেও থাকবে, আমরা এর চাইলে অনেক ভালো করে মুখস্থ করতে পারবো। ঠিক এইভাবে দেখো এটা নামতে এইখান হয়ে তারপরে এই পর্যন্ত আসছে। দেখো যে বর্তমানে কত পার্সেন্ট এর লিখছি। সূর্য যে বর্তমানে মধ্য বয়সে আছে এটাও লিখছি। আমাদের সূর্য যে মধ্য বয়সে আছে এটা তোমাকে আমি ছোট্ট একটা ব্যাখ্যা দিই, শোনো। তোমরা এই চিন্তা করো একটু, যখন 0 সেকেন্ড পর বিগ ব্যাং হয়েছে, তারপর 7 লাখ বছর টাইম লাগছে নক্ষত্র সৃষ্টি হইতে, 7 লাখ বছর পর, তাই না বলো? 7 লাখ বছর পর মনে করো এই পয়েন্টে এই সমস্ত হাইড্রোজেন হিলিয়াম সৃষ্টি হয়েছে। এখন তুমি চিন্তা করো এই যে হাইড্রোজেন হিলিয়ামের সৃষ্টি হয়েছে, এগুলাই মানেই তো নক্ষত্র সৃষ্টি হয়েছে, তাই না বলো? হাইড্রোজেন হিলিয়াম একসাথে আছে, এটাই নক্ষত্র, তাই না? তো চিন্তা করো এই নক্ষত্র কিন্তু থোকায় সৃষ্টি হয়নি, যে এখানে একটু, ফার্মগেটে একটু, রাজশাহীতে একটু, তারপরে তোমার কক্সবাজারে চিপায় একটু, চিটাগাং একটু, খুলনা একটু, এইভাবে কিন্তু সৃষ্টি হয়নি। সমস্ত হাইড্রোজেন হিলিয়াম একসাথে সৃষ্টি হয়েছে। তার মানে সৃষ্টির শুরুতে একটা হাইড্রোজেন হিলিয়ামের বিশাল নক্ষত্র সৃষ্টি হয়েছে, যেটাকে আমরা বলি মহানক্ষত্র। এটাকে তুমি বলতে পারো হাইড্রোজেন হিলিয়ামের স্যুপ, ডালের স্যুপ বলে না, ডালের ঝোল, এই টাইপের আর কি। হাইড্রোজেন হিলিয়ামের একটা বিশাল মহানক্ষত্র সৃষ্টি হয়েছিল। এই মহানক্ষত্র ধীরে ধীরে প্রসারিত হওয়া শুরু করছে। প্রসারিত মানে যে বললাম মহাবিশ্বে প্রসারিত হচ্ছে, নক্ষত্র ধীরে ধীরে কি হচ্ছে? প্রসারিত হচ্ছে। এবং তুমি চিন্তা করো তো, বাসায় যখন আমাদের মায়েরা রুটি বেলে, কল্পনা করো তুমি রুটি বেলছো, বেলে রুটিটাকে তুমি একদম গোল করে লম্বা করছো, রুটিটাকে লম্বা করছো, লম্বা করে না তুমি এবার রুটিটাকে টানো, এভাবে টানো, ধরে টানতে থাকো, রুটিটা কিন্তু একবারে ছিঁড়বে না। তুমি খেয়াল করো তো, যখন আমরা রুটিটাকে টাইনা লম্বা করবো এইভাবে, তখন কিন্তু রুটির মাঝখানে এরকম করে গর্ত সৃষ্টি হবে। এটা কি বুঝো? এরকম বিভিন্ন কালারের গর্ত সৃষ্টি হবে, বিভিন্ন শেপের গর্ত। যখন তুমি এটা অনেক জোরে টানবা, অনেক দূরে নিয়ে যাবা, তখন এই ছেঁড়া জায়গাগুলো বড় হইতে রুটিটা টুকরা হয়ে যাবে, অনেকগুলো টুকরা হবে। এই মহাবিশ্বের প্রসারণের কারণে হাইড্রোজেন হিলিয়ামের যে মহানক্ষত্র ছিল, এটা ধীরে ধীরে বড় হওয়া শুরু করছে। এদের মাঝখানে ছোট করে গ্যাপ তৈরি হওয়া শুরু করছে। এটা প্রায় 1000 কোটি বছর ধরে একটা নক্ষত্র ছিল, 1000 কোটি বছর ধরে। তার মানে 1000 কোটি বছর পর্যন্ত এটা একটা মহানক্ষত্র ছিল। 1000 কোটি বছর পর এই নক্ষত্রগুলো আলাদা হয়ে গেছে, ছোট রুটির দলার মতো হয়েছে আর কি।
আমরা বলি ঠিক এই পয়েন্টে আমাদের সূর্য আলাদা হয়েছে। এই ব্যাপারটা কিন্তু খুবই ট্রিকি। সূর্য সৃষ্টি হয়েছে শুরুতে, কিন্তু একটা মহানক্ষত্রের আন্ডারে ছিল বলে সূর্যের আলাদা কোনো অস্তিত্ব ছিল না। আমাদের সূর্য আলাদা হয়েছে কত বছর পর? 1000 কোটি বছর পর। একটু ভাবো, আমাদের মহাবিশ্বের বর্তমান বয়স যদি হয় 1500 কোটি, আমাদের মহাবিশ্বের বর্তমান বয়স যদি হয় 1500 কোটি, আর সূর্য যদি 1000 কোটি বছর পর আলাদা হয়, তাহলে আমাদের সূর্যের বয়স কত? কে বলতে পারে আমাদের সূর্যের বয়স কত? 500 কোটি। আমাদের সূর্যের বয়স কত? 500 কোটি। তাহলে আমাদের সূর্য এখন মধ্য বয়সে আছে। তাহলে একটু ভাবো, আমাদের সূর্যের বর্তমান বয়স 500 কোটি, আমাদের সূর্য যেহেতু মধ্য বয়সে আছে, তাহলে আমাদের সূর্যের রিমেইনিং যে আয়ু বা রিমেইনিং যে বয়স, এটা 500 কোটি হবে, হওয়া উচিত। তাহলে আমাদের সূর্যের টোটাল বয়স কত হবে? গড় আয়ু 1000 কোটি। তুমি একটু আগে দেখছো, আমরা বলছি 10⁹ মানে 100 কোটি, এটা আমরা দেখছি। তাহলে 10⁹ মানে যদি 100 কোটি হয়, তাহলে 10⁻10 মানে হচ্ছে 1000 কোটি। তার মানে আমাদের সূর্যের গড়াই হচ্ছে 10⁻10 কোটি বছর। কেমন? তো আমরা এই যে এটা বলে দিলাম যে আমাদের সূর্য এত কোটি বছর বাঁচবে, এটা কিন্তু একটা প্রেডিকশন, এটা একটা ভবিষ্যৎবাণী। এটা সত্য হবেই এটা জরুরি না। যেমন ধরো আমাদের বাসায় আমাদের বাবা মা বা আমাদের দাদা দাদির আমাদের মাঝে মাঝে বলে না যে, যেমন ধরো আমাদের দাদাদের এটা খুব বলে, যাদের বয়স মনে করো অনেক বেশি, সাপোজ 60-65, হ্যাঁ, তারা বলে কি যে ভাই আমার তো, দাদা দিদির আমাদের কিন্তু অনেক আদর করে ভাই বা আপু বলে ডাকে, তাই না? যে ভাই আমার তো বয়স শেষ, আমার তো বয়স শেষ, তোমার তো এখনো পুরো জীবন পড়ে আছে, তুমি জীবন অনেক কিছু করতে পারবা। এটা বলে কিনা? বাট অ্যাকচুয়ালি এটা বলা ঠিক বলতো? এখন আমি কতটুকু বুড়া তার উপর কি ডিপেন্ড করে আমি কতটুকু বাঁচবো? তা তো না, তাই না? যে কোনো ইয়াং মানুষও তো অনেক কম বয়সে মরে যেতে পারে, মরে যেতে পারে না? তার মানে আমাদের এটা বলা ঠিক না যে তুমি ইয়াং, তোমার বয়স কম, তোমার বয়স 18-19 বছর, তুমি অনেক বছর বাঁচবা, এটা বলা ঠিক না। বরঞ্চ আমাদের এটা বলা উচিত যে আল্লাহ চাইলে তুমি অনেক বছর বাঁচবা, এটাই তো বলা উচিত, তাই না? বাট আমরা একটা প্রেডিকশন করি, এই কথার কথা যে হ্যাঁ তুমি ইয়াং, তার মানে তুমি আরো 30-40 বছর বাঁচবা। আমরা যখন আজকের দিন শেষে রাত্রে যখন ঘুমাইতে যাই, তখন আমরা চিন্তা করি কালকে সকালে উঠে আমি ক্লাস করবো, বাট আমি কি জানি আমি কালকে সকালে ঘুম থেকে জাগবো কিনা? আমি জানি না তো। আমি বলতে পারি কি আল্লাহ চাইলে আমি কালকে সকালে উঠবো, তাই না? তো তেমনি ভাবে এই যে বিজ্ঞান এটা যে 500 বছর আরো 500 কোটি বছর বাঁচবে, এটা যে বলে দিল, এটা কিন্তু একটা প্রেডিকশন। এমনও হইতে পারে মাঝখানে অন্য কোনো কিছুটা ঘটে সূর্য আগেই শেষ হয়ে যেতে পারে, বাট এখন যেমনে চলতেছে এমনি যদি চলে তাহলে আরো 500 কোটি বছর বাঁচবে। তাহলে আমাদের বর্তমান হিসাবে সূর্যের গড়াই হচ্ছে 10⁻10 কোটি বছর। কেমন? আচ্ছা, তো এইবার আমরা এই যে যা যা পড়লাম, এগুলো দিয়ে আসলে আমাদের কতটুকু বইয়ের কতটুকু পড়া হয়েছে একটু আমরা দেখবো। আমাদের বইয়ের এই পাতাতে এই যা যা লেখা আছে, এই পুরা পড়াটা আমরা পড়ে ফেলছি, পুরা পড়াটা কমপ্লিট। তারপরে তোমার হচ্ছে এইখানে মনে আছে একটু আগে বলছিলাম হাইড্রোজেন হিলিয়াম কত পার্সেন্ট ছিল? 75-25, মনে আছে? একটু ভাবো তো, 75-25 মানে কি 3:1 না? তাই না? 75-25 মানে কি 3:1? আমাদের কিন্তু এটা পড়া হয়ে গেছে। তারপরে তোমার হচ্ছে, ও ভালো কথা, সেটা হচ্ছে যে এই যে স্টিফেন হকিংস এর পড়াটা কি বলছিলাম না? বলছিলাম, ওনার কথা বলছিলাম যেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। এর পরের পৃষ্ঠায় দেখো একটা সূত্র আছে, ভি ইকুয়াল টু এইচডি। ভি ইকুয়াল টু এইচডি, এই ভি হচ্ছে নক্ষত্রের দূরে সরে যাওয়ার বেগ, ভি ইকুয়াল টু এইচডি। এইচ হচ্ছে হাবলের ধ্রুবক, ভি হচ্ছে নক্ষত্র থেকে আমাদের দূরত্ব। তো এই হাবলের যে ধ্রুবক, এটার নাম হাবলের ধ্রুবক কেন? বিজ্ঞানী এডুইন হাবলকে এত গুরুত্ব দেওয়া হয় কেন? এটার পিছনে সুন্দর একটা ছোট্ট একটা কাহিনী আছে। কাহিনী হচ্ছে এই যে আমাদের বর্তমান মহাবিশ্ব যে প্রসারিত হচ্ছে, এটা বিজ্ঞানী এডুইন হাবল প্রথম বের করছিলেন ওনার টেলিস্কোপ দিয়ে। ওনার টেলিস্কোপের নাম হচ্ছে হাবল টেলিস্কোপ। উনি ওনার হাবল টেলিস্কোপে 1920 সাল থেকে শুরু করে 1929 সাল পর্যন্ত টানা 9 বছর উনি ওনার টেলিস্কোপ দিয়ে নক্ষত্রের রং দেখছেন। আবার বলি কি দেখছেন? উনি নক্ষত্রের কি দেখছেন? রং দেখছেন। এই চ্যাপ্টারের নাম হওয়া উচিত ছিল এটাই সায়েন্স। মানে দেখো, যে কোনো বিষয় নিয়ে যখন তুমি পড়তেছো, তার মানে এটা অবশ্যই তুমি কোনো না কোনো সৃষ্টির ব্যাপারে পড়তেছো, তাই না? এই সৃষ্টিগুলা যেমন ধরো বলে কি তুই তো পিঁপড়া, এটা বলে মানুষ একজন একজনের পচায়, বাট তুই তো পিঁপড়া এটা বলে তুমি যাকে পচাচ্ছ,
আর তোর কলিজা তো মুরগির মতো, এরপর তুমি যাকে পচাচ্ছ, এই মুরগিটাকে অ্যাকচুয়ালি তুমি বানাইছো? বানানো নাই তো, বাট তুমি বানাইতে পারবা? তুমি যে কাউকে মুরগির মতো বলে তাকে পচাই দিচ্ছ, তো তুমি আসলে একটা প্রাণীর সাথে তুলনা করে পচাচ্ছ। এই প্রাণীটা তো অবশ্যই একজন ক্রিয়েট করছে। তো তুমি একটা প্রাণীর সাথে তুলনা করে একজনকে তুমি ট্রল করতেছো, এটা কেন করতেছো? অবহেলা করা ঠিক না তো, তাই না? সবকিছু ঘুরে ফিরে তো আলটিমেটলি ওনার কাছ থেকে আসছে। তো তুমি অ্যাকচুয়ালি যেটা জানতেছো, যেটা শুনতেছো, সেটা সবকিছুই কোনো না কোনো ভাবে স্রষ্টার ক্রিয়েশনকে জানার চেষ্টা, ইগনোর করা যাবে না। নাম্বার ওয়ান। নাম্বার টু, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তো আরো ইগনোর করা যাবে না, কারণ অ্যাডমিশন টেস্টে 3টা প্রশ্ন আসছে। হুম, আছে না? তো এটা এই জন্য মনোযোগ দিয়ে পড়ো। হ্যাঁ, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, কি যেন বলতেছিলাম, ও এডুইন হাবলের কথা। এডুইন হাবল 1920 থেকে 1929 সাল পর্যন্ত 9 বছর এটা গবেষণা করছে যে বিভিন্ন নক্ষত্রের কালার গুলা দেখতে কেমন হয়, কালার দেখতে কেমন হয়। তো ওনার কিরকম রং চিন্তা করো মনের মধ্যে, উনি নক্ষত্রের রং দেখা শুরু করছে টেলিস্কোপের মাধ্যমে। ওনার টেলিস্কোপের নাম হচ্ছে হাবল টেলিস্কোপ। তো উনি দেখলো কি, যে যখন তোমার হচ্ছে একটা নক্ষত্রের রং উনি দেখতেছে, উনি দেখলো যে ওই নক্ষত্রের কালার আজকে লাল, 7 দিন পর দেখছে, দেখে যে তখন আরো লাল, তার 7 দিন পর দেখছে যে কটকটা লাল, তার 7 দিন পর দেখছে জঘন্য লাল। মানে উনি দেখলো যে নক্ষত্রগুলোর কালার দিনকে দিন শুধু লালই হচ্ছে। এটা থেকে উনি বুঝলো যে একটা নক্ষত্রের কালার প্রতিদিন লাল থেকে আরো লাল হইতেই আছে, এর মানে হচ্ছে নক্ষত্রটা দিনকে দিন আমাদের কাছ থেকে দূরে সরে যাইতেই আছে। এটা বুঝো, সূর্য যখন ডুবতে বসে তখন আমরা সূর্যকে লাল দেখি, কারণ সূর্য তখন আমাদের কাছ থেকে সবচেয়ে দূরে থাকে। একটা নক্ষত্র যখন তোমার কাছ থেকে সবচেয়ে দূরে থাকবে, তখন তোমার কাছে তার কাছ থেকে একটা কালারই আসবে, সেটা হচ্ছে লাল কালার। কেন? কারণ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, যার বেশি তরঙ্গ দৈর্ঘ্য তার ঠ্যাং লম্বা। যেমন নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম, তাহলে নীল আলো এক তরঙ্গ লইতে বা এক লাফে অল্প দূর যায়, আর লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, লাল আলো এক লাফে বেশি দূর যায়। তো চিন্তা করো তো, ম্যারাথন দৌড়ে কে জিতবে? যার ঠ্যাং লম্বা সে জিতবে, তাই না? অল্প অল্প করে একটা একটা করে পা ফেলবে, একটা একটা করে সামনে চলে যাবে। কথা ঠিক কিনা? তার মানে ম্যারাথন দৌড়ে লাল আলো সবার আগে যাত্রা শেষ করবে, যে আমি জিতছি, রাইট? তো তোমার যখন সূর্য আমাদের কাছ থেকে সবচেয়ে দূরে থাকে, তখন সূর্য থেকে যে আলো পৃথিবীতে আসার যে যাত্রাটা, এই যাত্রাটাকে আমি বলতে পারি একটা ম্যারাথন দৌড়। তাহলে ম্যারাথন দৌড়ে কে জিতবে? লাল আলো জিতবে। এই জন্য আমরা সূর্য ডোবার সময় সূর্যকে লাল দেখি। তার মানে যে নক্ষত্রের কালার দিনকে দিন শুধু লাল হইতেই আছে, সেই নক্ষত্র অবশ্যই আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এইটাকে বলা হয় রেড শিফটিং। কি বলা হয়? রেড শিফটিং। এটার বাংলা হচ্ছে লোহিত অপসারণ। এই কথার মানে এই নক্ষত্রটা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে একটা নক্ষত্র আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, এই কথার মানে কি? মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। তুমি চিন্তা করতেছো, আমরা পৃথিবীতে বসে শুধুমাত্র কালার মেজার করে আমরা বলে দিতে পারলাম যে আসলে আমাদের মহাবিশ্ব কি হচ্ছে? প্রসারিত হচ্ছে। তাহলে চিন্তা করো মানুষের মাথায় কত বুদ্ধি। এডুইন হাবল প্রথম বের করছেন যে আসলে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। তুমি চিন্তা করো, যেদিন থেকে এই নক্ষত্রটা ব্লু শিফটিং দেওয়া শুরু করবে, ব্লু শিফটিং মানে যেদিন থেকে নক্ষত্রটা নীল কালারের আলো দেওয়া শুরু করবে, সেদিন আমরা বুঝবো কিয়ামত সন্নিকটে। এখন সেটা ব্লু শিফটিং দেখার কতক্ষণ পরে কিয়ামত হবে এটা আমরা জানি না, বা আদৌ আমরা ব্লু শিফটিং পর্যবেক্ষণ করার জন্য বেঁচে থাকবো কিনা এটাও আমরা জানি না। কিন্তু রেড শিফটিং হচ্ছে মহাবিশ্ব প্রসারণের একটা ইঙ্গিত, আর ব্লু শিফটিং হচ্ছে মহাবিশ্বের কিয়ামত হয়ে যাওয়ার একটা ইঙ্গিত। এটা বিজ্ঞানী হাবল বের করছে, এই জন্য ওনার নাম অনুযায়ী এই সূত্রের ধ্রুবককে বলা হয় হাবল ধ্রুবক। এবং ওনার যে টেলিস্কোপ, হাবল টেলিস্কোপ, এটা কিন্তু বর্তমানে খুবই মারাত্মক একটা রোল প্লে করে মানুষকে বাঁচায় রাখার জন্য। সেটা হচ্ছে এটা মহাবিশ্বের চারপাশে মানে পৃথিবীর চারপাশে ঘুরতেছে, এবং এটা হচ্ছে মহাবিশ্ব থেকে কোনো উল্কা পৃথিবীর দিকে ধেয়ে আসতেছে কিনা এটার ব্যাপারে আমাদেরকে আগে থেকে অ্যালার্ট করে দেয়। তো এই হাবল ধ্রুবকের যে মান, যেহেতু মহাবিশ্ব দিনকে দিন প্রসারণ হচ্ছে, এই জন্য এই ধ্রুবকটা নামে ধ্রুবক, কিন্তু এটার মান কিন্তু ফিক্স না, এটার মান প্রতি বছর বছর চেঞ্জ হয়। তো এখন ইসাক স্যারের নিউডেশনের বই অনুযায়ী এটার যুক্তিসঙ্গত মান হচ্ছে 72 কিলোমিটার পার সেকেন্ড পার পার কি মেগা পার সেকেন্ড। এই মানটা মুখস্থ রাখতে হবে, কেমন? আচ্ছা, এরপর তোমার দেখো এখানে দেখো দুটো কথা আছে, একটা হচ্ছে বিগ ব্যাং মডেলের জনককে, জর্জ লেমাইটার, এটা মুখস্থ করতে হবে। এই যে বিগ ব্যাং যে মডেল মানে যে হাইপোথিসিস, এটা পুরোটা আবিষ্কর্তা জর্জ লেমাইটার, এবং মহাবিশ্বের প্রসারণ আবিষ্কার করা হচ্ছে এডুইন হাবল। এইটার পর আমাদের লাগবে যেটা, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের আলোকে মহাবিশ্বের পরিণতি। এই যে আমরা জেনে আসছি যে কিয়ামত হবে, বিজ্ঞান আসলে এটার ব্যাপারে কি বলে বা সায়েন্স কি বলে, অ্যাকচুয়ালি কোনটা হওয়ার মানে
ব্যাপারে তারা কতটুকু প্রমাণাদি জোগাড় করতে পারছে, এটা এইখানে আলোচনা করা হয়েছে। মহাবিশ্বের পরিণতি আমরা কি জানি যে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে মানে ধ্বংস হবেই, তার মানে মহাবিশ্বের প্রসারণ হচ্ছে মানে কোনো না কোনো সময় সংকোচন হবেই। হ্যাঁ, বিজ্ঞান কখনো ভবিষ্যতের ব্যাপারে একটা কথা বলে দেয় না, বিজ্ঞান সবসময় 3টা প্রেডিকশন দেয়, তারপরে বলে যে হ্যাঁ এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে, কিন্তু এটা হওয়ার চান্স সবচেয়ে বেশি। একটা এক্সাম্পল দিই, মনে করো তুমি আজকে ক্লাস করার পরে ওই যে বাচ্চাটা লিখলো না এটাই সায়েন্স, লিখলো না এটাই সায়েন্স, ওই এটাই সায়েন্স ওয়ালা বাচ্চাটা মনে করো আজকে ক্লাস শেষ হওয়ার পরে চিন্তা করলো যে জীবনে তো অনেক কিছু জেনে ফেলছি, এখন আর জেনে কি হবে, তো সে মনে করো 10তলা বিল্ডিং এর ছাদে গেল, ছাদ থেকে সে লাভ দিবে, তার টার্গেট সে পৃথিবী ছেড়ে চলে যাবে, মহাকাশে চলে যাবে, কারণ পৃথিবীর সব তো সে জেনেই ফেলছে, তাই না? তো এখন মনে করো যে সে যখন ছাদ থেকে লাভ দিবে, আমরা কি জানি যে ছাদ থেকে লাভ দিলে টুকুস করে নিচে পড়ে পুটুস করে মরে যাবে, ঠিক? বাট বিজ্ঞান বলবে কি জানো, বিজ্ঞান বলবে এখানে 3টা ঘটনা হতে পারে। নাম্বার 1 হইতে পারে ওই বাচ্চাটার মধ্যে সুপার পাওয়ার চলে আসছে, কি জানি আসতেও পারে, সে দেখা গেল 11.2 কিলোমিটার/সেকেন্ডের চেয়ে বেশি বেগে লাভ দিল, 1 লাফে পৃথিবী ছেড়ে চলে গেল, আর পৃথিবীতে আসলো না। নাম্বার 1 এটা হইতে পারে। নাম্বার 2 ওই বাচ্চাটা হয়তো 7.88 কিলোমিটার/সেকেন্ড বেগে লাভ দিবে, তোমার মনে আছে মহাকর্ষ চ্যাপ্টারে পড়াইছিলাম 7.88 কিলোমিটার/সেকেন্ড বেগে সে যদি লাভ দেয় সে পৃথিবী ছেড়ে উপরের দিকে উঠবে, তারপর বেহায়ের মতো পৃথিবীর চারপাশে ঘুরতে থাকবে, কারণ এই বেগে ছুটলে কেউ পৃথিবী ছেড়ে যায়ও না, পৃথিবীর দিকে আসেও না, সুপারম্যানের মতো পৃথিবীর চারপাশে ঘুরবে। নাম্বার 2 নাম্বার 3 হয়তো তার মধ্যে কোনো সুপার পাওয়ার নাই, সে লাভ দিয়ে ফুট করে নিচে পড়ে মরে যাবে। তাহলে ঘটনা কয়টা হইতে পারে? 3টা। তারপরে বিজ্ঞান বলবে যে না, গবেষণা করে দেখা গেল ওর পায়ে এত জোর এখনো আসে নাই, অবশ্যই সে নিচে পড়ে মরে যাওয়ার চান্স তার বেশি। তো সায়েন্স তোমাকে প্রত্যেকটা ঘটনা 3 ভাবে বলবে। নাম্বার 1 এটাও হইতে পারে, নাম্বার 2 এটাও হইতে পারে, নাম্বার 3 এটাও হইতে পারে, কিন্তু গবেষণা করে দেখা গেল 3 নাম্বারটার পসিবিলিটি সবচেয়ে বেশি। কথা বলতে যাচ্ছে যেই কোনো ক্ষেত্রে যখন ভবিষ্যৎ নিয়ে কথা বলতে যাব তখন আমরা বলবো যে 3টা পরিণতি হইতে পারে, এবং তার মধ্যে আমরা একটাকে তোমার হচ্ছে বেশি সম্ভাবনার মধ্যে দিয়ে রাখবো যে এটা হওয়ার চান্স সবচেয়ে বেশি। মহাবিশ্বের পরিণতি সম্পর্ক এরকম টোটাল 3টা মতবাদ আছে। 3টা মতবাদ কি কি আমি তোমাকে একটু দেখাই। আবদ্ধ মহাবিশ্ব মডেল, এই মডেলে মহাবিশ্বের সম্প্রসারণ ভবিষ্যতে একদিন থেমে যাবে, মানে এখন যে প্রসারণ হচ্ছে থেমে যাবে এবং এটা আবার সংকুচিত হতে শুরু করবে, এবং এটি হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য মডেল। 2 নাম্বার হচ্ছে এই যে এখন প্রসারিত হচ্ছে আজীবন প্রসারিত হইতেই থাকবে। এর মানে কি বুঝছো? এখন প্রসারিত হচ্ছে আজীবন যদি প্রসারিত হইতেই থাকে, এই কথার মানে কি যে কিয়ামত বলে কিছু নাই। মনে করো এই যে হঠাৎ করে যদি ঘোষণা আসে যে হে মানব জাতি, তোমরা যে আনন্দ ফুর্তি করতেছো পৃথিবীতে, দুষ্টামি মাতলামি করতেছো, যা তোমাদের জন্য সুসংবাদ, কিয়ামত বলে কিছু হবে না। মনে করো কোনো ফেরেশতা এসে যদি বলে যায় যে কিয়ামত বলে কিছু হবে না, তাইলে কি দুনিয়াতে শয়তান বদমাই যে পোলাপান আছে এদেরকে আর আটকানো সম্ভব? মানুষ দুনিয়াতে একটু ভালো কাজ করে কেন করে? যে মরে কবরে গেলে ভবিষ্যতে একটা হাসর মিজানের হিসাব আছে, খারাপ ভালোর হিসাব করতে হবে, জান্নাত জাহান্নামের হিসাব দিতে হবে, হবে না? এই ভয়তে মানুষ কিছু ভালো কাজ করে। হঠাৎ করে যদি ঘোষণা দেওয়া হয় কিয়ামত বলে কিছু হবে না, জান্নাত জাহান্নাম বলে কিছু নাই, তাহলে তো এই বদমাইশদের তো আটকে রাখা সম্ভব না, তখন তো দুনিয়াতে নৈরাজ্যে পড়ে যাবে। মানুষ যা একটু ভালো কাজ করে কিয়ামতের ভয় তো করে, তাই না? পরকালের ভয় তো করে। তো 2 নাম্বারটা হচ্ছে আমরা বলবো আনন্দ আর আনন্দ। কাদের জন্য? বদমাইশদের জন্য। এটা হচ্ছে আনন্দ মডেল। আর প্রথমটা কি? কিয়ামতের মডেল, রাইট? এটা তো হচ্ছে আমাদের কোনো না কোনো সময় পরকাল ফেস করতে হবে। আর 3 নাম্বারটা হচ্ছে যে মহাবিশ্ব প্রসারিত হবে না, আবার ভেঙেও যাবে না, মাঝখানে এসে দাঁড়ায় থাকবে আর কি, মানে 2টা মিডলে। এটাকে আমরা বলি সমতল মহাবিশ্ব মডেল। তো চিন্তা করো মহাবিশ্বের পরিণতি নিয়ে মোট 3টা মডেল আছে। নাম্বার 1 এখন প্রসারণ হচ্ছে, কোনো না কোনো সময় প্রসারণ থামবে এবং সংকোচন স্টার্ট হবে, এটা একটা যেটা আমরা জানি হবেই, এটাকে আমরা বলি কিয়ামত মডেল, এটাকে বিজ্ঞান বলে আবদ্ধ মডেল। 2 নাম্বার হচ্ছে এখন প্রসারণ হচ্ছে আজীবন ধরে শুধু প্রসারণই হবে, সংকোচন হবে না, তার মানে খুশি আর খুশি, এত খুশি যে আনন্দ মডেল বললাম। আর লাস্টেরটা হচ্ছে কি কোনোটাই হবে না, প্রসারণ হবে না, সংকোচন হবে না, এটাকে আমরা বলি সমতল মহাবিশ্ব মডেল। এখন আসলে কেন 3টা মডেল বের হইলো আর কেন প্রথমটাকে সবচেয়ে গ্রহণযোগ্য বলে, এটার জন্য আমি তোমাকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। তোমাদের কি ভৌত জগৎ পরিমাপ ক্লাসটা হয়েছে? ভৌত জগৎ পরিমাপ ক্লাসটা হয়েছে? হ্যাঁ কি বলো? এটাই আমি সায়েন্স মজা করে লিখছিলাম, ভাইয়া আমাকে 10তলা থেকে ফেলে দিল। তুমি আমার সাথে মজা করছো, আমিও তোমার সাথে মজা করছি। জীবনে মজার অনেক দরকার আছে, লাইফ ইজ বোরিং। জীবনে মজা না করলে কিন্তু জীবন থেমে যাবে, মন খারাপ হয়ে থাকবে।
তোমার সাথে আমি জাস্ট একটু মজা নিলাম, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। কেমন? তুমি আমি সেম সেম। তোমার জায়গায় যদি আমি থাকতাম অনলাইন ক্লাসে, আমি টিচারের সাথে আরো বাজেভাবে মজা নিতাম। কেমন? টিচারকে আরো বাজে বাজে কথা বলতাম। তো সেই হিসেবে তুমি আমি ভাই বোন, মন খারাপ করার কিছু নাই। আসো আমরা ক্লাস করি। মজা শেষ, এখন ক্লাসে আসো। দেখো তোমার এই ভৌতজগৎ পরিমাপ চ্যাপ্টারে তোমাদের টিচার পড়াইছিল আমরা মহাবিশ্বের মাত্র 4% সম্পর্কে জানি। এটা পড়ছো না? 4%। পড়ছো না? এই কথার মানে কি জানো? আমাদের পুরো মহাবিশ্বের যে 100% জিনিসপত্র আছে, আমরা তার মধ্যে মাত্র 4% দেখি। এই 4%কে আমরা বলি দৃশ্যমান বস্তু। তার মানে হচ্ছে বাকি 96% আমরা দেখি না। তার মানে আমাদের এই যে যত বাহাদুরি, যত জ্ঞান, যত গরিমা, যত মানে ভাব দেখানো, সবকিছু কয় পার্সেন্টের? 4%। আমরা বাকি 96% দেখি না। এই 96%-এর মধ্যে এমন কিছু না কিছু আছে যারা অ্যাকচুয়ালি বিগ ব্যাং এর জন্য দায়ী এবং যারা অ্যাকচুয়ালি কিয়ামতের জন্য দায়ী হবে, মানে যাদেরকে উসিলা করে কাজগুলো হয়েছে এবং যাদেরকে উসিলা করে কাজগুলা সামনে হবে। বিজ্ঞানীরা এই বাকি 96%-এর ভেতরে যা যা আছে এগুলোকে দুই ভাগে ভাগ করছে। দুই ভাগে। একটা হচ্ছে ডার্ক এনার্জি। এই ডার্ক এনার্জি নাম শুনলে কিন্তু আবার এটা ভাইবো না কালা জাদু। ডার্ক এনার্জির মানে হচ্ছে অদৃশ্য শক্তি, যাকে দেখা যায় না। যেমন আমরা বলি না ব্ল্যাক হোল, বলি কিনা? ব্ল্যাক হোলের কালার কিন্তু কালো না, ব্ল্যাক হোল অদৃশ্য, কিছু দেখা যায় না বলে সেটাকে আমরা কালো বলি। কালো কিন্তু কোনো রং না, কালো হচ্ছে রঙের অনুপস্থিতি, কোনো জায়গায় রং নাই, আমরা সেটাকে বলি কালো। ডার্ক এনার্জি মানে হচ্ছে অদৃশ্য শক্তি। আরেকটা হচ্ছে ডার্ক ম্যাটার, এইটাকে বলে অদৃশ্য বস্তু। হ্যাঁ, এই দুইটা মিলে হচ্ছে 96% হয়েছে। তুমি চিন্তা করো একটু, ডার্ক এনার্জি যে কোনো এনার্জি সবকিছু কি করতে চাইবে? প্রসারণ করতে চাইবে, তাই না? যে কোনো তাপ বা যে কোনো কিছু এনার্জি সবকিছু কি করতে চাইবে? বড় করতে চাইবে। তার মানে এই ডার্ক এনার্জি বিগ ব্যাং এর জন্য দায়ী। কারণ বিগ ব্যাং মানে কি? প্রসারণ। তাহলে ডার্ক এনার্জিটা সবকিছুকে প্রসারিত করতে। আর ডার্ক ম্যাটার, ম্যাটার মানে কি? তার বস্তু, তার মধ্যে ভর থাকবে। আর যে কোনো বস্তুর মধ্যে ভর থাকা মানে কি? তার মধ্যে একটা মহাকর্ষ বল থাকবে। মহাকর্ষ বল সবাইকে কি করে? আকর্ষণ করে নাকি বিকর্ষণ করে? মহাকর্ষ বল সবাইকে কি করতে চায়? আকর্ষণ করতে চায়। তার মানে ডার্ক ম্যাটার চায় সবকিছুকে আকর্ষণ করে কাছে নিয়ে আসতে। সবকিছু আকর্ষণ করে কাছে নিয়ে আসা মানে কি? সংকোচন হবে। তাহলে ডার্ক ম্যাটার চায় বিক্রাঞ্চ হোক, মানে মহাসংকোচন হোক। কেমন? এখন কথা হচ্ছে যে এখন কোনটা কত পার্সেন্ট আছে, এটা বর্তমানে প্রসারণ সংকোচনের যে হার, বর্তমানে প্রসারণ সংকোচনের যে হার, এটা হিসাব করে বিজ্ঞানীরা বের করছে। এটা আছে মোটামুটি 69%, এটা আছে মোটামুটি 27%। তার মানে এখনো পর্যন্ত যারা প্রসারণ করতে চায় তাদের পার্সেন্টেজ বেশি আছে, আর যারা সংকোচন করতে চায় তাদের পার্সেন্টেজ কম আছে। তাহলে চিন্তা করো তো, যারা প্রসারণ করতে চায় তাদের পার্সেন্টেজ অনেক বেশি, তাহলে এখনো কি হবে? মহাবিশ্বের কি হবে? প্রসারণ হতে থাকবে। আর যারা সংকোচন করতে চায় তাদের কি মান কি? এখনো অনেক কম। এই জন্য এখনো মহাসংকোচন স্টার্ট হয়নি। কথা হচ্ছে তোমার মনে হতে পারে যে ভাইয়া যারা প্রসারণ করতে চায় তারা কত বেশি, তাহলে তো আজীবন প্রসারণ হইতেই থাকবে, আনন্দ আর আনন্দ, কেমন হবে না? এইখানে আসলো আরেক মহাবিজ্ঞানী যার নাম হচ্ছে আইনস্টাইন। উনি একটা বিখ্যাত সূত্র দিল, ই সমান এমসি স্কোয়ার। তুমি সূত্র দেখছো না? এই সূত্রের মেইন গুরুত্ব হচ্ছে এইখানে। আইনস্টাইন বলে গেছে এনার্জি এবং ভর স্থির না, এটা যে কোনো সময় ইন্টারচেঞ্জেবল। ভর প্রতিনিয়ত কনভার্ট হয়ে এনার্জি হচ্ছে, এনার্জি প্রতিনিয়ত কনভার্ট হয়ে ভর হচ্ছে। তার মানে হচ্ছে ডার্ক এনার্জি আর ডার্ক ম্যাটারের মান ফিক্সড না, এই মান নিয়মিত চেঞ্জ হচ্ছে, ইন্টারচেঞ্জ হচ্ছে এদের মধ্যে। যদি ইন্টারচেঞ্জ হইতে 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 কখনো যদি এমন হয় ডার্ক এনার্জির মান কমে গেল আর ডার্ক ম্যাটারের মান বেড়ে গেল, তাহলে কিয়ামত স্টার্ট, মহাসংকোচন। আর যদি এমন হয় যে ডার্ক এনার্জি আজীবনই মনে করে বেশি থাকলো, তাহলে কি হবে? আজীবন প্রসারণ। আর যদি এমন হয় কখনো ডার্ক এনার্জি আর ডার্ক ম্যাটার সেম সেম হয়ে যায় নাটকীয় ভাবে, তখন কি হবে? প্রসারণ হবে না, সংকোচন হবে না। তুমি একটু ভাবো তো, তুমি একটু ভাবো, দুইটা জিনিসের মধ্যে তুলনা করবো, তুলনা কয় ধরনের হইতে পারে? 3 ধরনের। হয় এটা বড়, না ওইটা বড়, না দুইটা সমান। এর বাইরে কি আর কোনো তুলনা হইতে পারে? অবশ্যই না, তাই না? তার মানে মহাবিশ্বের পরিণতি নিয়ে হাইয়েস্ট মতবাদ কয়টা হইতে পারে? 3টা। হয় ডার্ক এনার্জি বেশি, তাহলে আজীবন প্রসারণ, অথবা কোনো না কোনো সময় ডার্ক ম্যাটার বেড়ে যাবে, তাহলে সংকোচন স্টার্ট হবে, অথবা কোনো না কোনো সময় যেটা সেম হয়ে যাবে, তখন সংকোচন প্রসারণ কোনোটাই হবে না, মহাবিশ্ব স্থির হয়ে যাবে। এটাকে আমরা বলি সমতল মহাবিশ্ব। কথা বলতে যাচ্ছে, তাহলে মহাবিশ্বের অন্তিম পরিণতির মডেল কয়টা? 3টা। এদের মধ্যে কোনটাকে গ্রহণযোগ্য বেশি বলবো?
এটা হচ্ছে তোমার ওই যে প্রসারণের পর সংকোচন স্টার্ট হবে। কেন এটাকে গ্রহণযোগ্য বেশি বলবো? কারণ মহাবিশ্বের টেম্পারেচার দিনকে দিন কমতেছে, তার মানে এটা এভিডেন্ট কোনো না কোনো সময় মহাবিশ্ব ধ্বংস হবেই। এখন কথা হচ্ছে যে একটু ভাবো তো, তাহলে মহাবিশ্ব ধ্বংসের জন্য আসলে কোন বল কাজ করতেছে বুঝতেছো? ডার্ক ম্যাটারের মধ্যে কোন বল কাজ করে? মহাকর্ষ বল। তার মানে মহাকর্ষ বলের উসিলায় আসলে কোনো একদিন কেমন হয়ে যাবে। তুমি জানো মহাকর্ষ বলকে বলা হয় সবচেয়ে দুর্বল বল। মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল বল কারণ মহাকর্ষ বল ভরের উপর ডিপেন্ডেন্ট, ভর এখনো অনেক কম, এই জন্য মহাকর্ষ বল এখনো দুর্বল। যেদিন ভর অনেক বেড়ে যাবে, মানে ইন্টারচেঞ্জ হইতে হইতে যেদিন ডার্ক ম্যাটারের পরিমাণ বাড়বে, ওই দিন মহাকর্ষ বল পাওয়ারফুল হয়ে যাবে, ওই দিন কিন্তু কিয়ামত হয়ে যাবে। তার মানে মহাকর্ষ বল হচ্ছে কিয়ামতের উসিলা। এবার তাহলে একটু চিন্তা করো, একটু কল্পনা করো, বিগ ব্যাং এর আগে যখন কোনো কিছুই ছিল না, যখন শুধু আমাদের স্রষ্টা ছিলেন, ওই সময় একটা ডিমের মতো বিন্দু যে ছিল, যেখান থেকে উনি বললেন হয়ে যাও, সব হওয়া শুরু হইলো, ওই ডিমের মতো বিন্দু থেকেই তো প্রসারিত হইতে হইতে আজকের গ্রহ তারা নক্ষত্র আসছে, তাই না? তাহলে আজকের গ্রহ তারা নক্ষত্র সব এক সময় বিগ ব্যাং এর আগে কোন বিন্দুর মধ্যে আবদ্ধ ছিল? ওই ডিমের মতো বিন্দুর মধ্যে আমরা কল্পনা করতে পারি, রাইট? তাহলে এই ডিমের মতো বিন্দুর মধ্যে দুনিয়ার সব কিছুকে একসাথে আটকে রাখার জন্য আমাদের স্রষ্টার অবশ্যই কোনো না কোনো বলের উসিলা লাগবে, যেই বল সবাইকে ধরে রাখতে পারে, যেই বল সবার উপর কাজ করে, যেই বল সবাইকে আকর্ষণ করতে পারে। এমন বল কি আছে? মহাকর্ষ বল। তার মানে যখন কোনো কিছুই ছিল না, তখন স্রষ্টা মহাকর্ষ বলের উসিলায় সবকিছুকে একসাথে আটকে ধরে রাখছিলেন। আমাদের স্রষ্টা তো যে কোনো কিছু যে কোনো সময় চাইলেই করতে পারেন, বাট উনি সবসময় একটা লজিক্যাল কারণ রেখে তারপরে কিন্তু উনি কাজটা করেন, যেন মানুষ ফিতনা ফাসাদের মধ্যে না পড়ে। উনি চাইলে হঠাৎ করে এখানে যারা লাইভ করতেছে তাদের মধ্যে একজনকে হয়তো ভ্যানিশ করে দিতে পারে, বাট তখন তাদের আশেপাশে মানুষজন একটা ফিতনা ছড়াবে, একটা ভুল কথা ছড়াবে, যে ওই অমকের বাচ্চা কবিরাজ হয়ে গেছে, অমকের বাচ্চা কি বলে জিনের গবেষণা করে, জিন এসে ওকে তুলে নিয়ে গেছে, মিথ্যা কথা ছড়াবে, রাইট? যেটা সত্যি না সেটা ছড়াবে। এই জন্য আমাদের স্রষ্টা কিন্তু যে কোনো সময় যে কোনো করার জন্য কোনো একটা লজিক্যাল উসিলার মাধ্যমে তারপরে করে। কোনো কেউ একজন মরলে সে খাট থেকে লাভ দিয়ে মরবে না, সে ছাদ থেকে লাভ দিয়ে মরবে, রাইট? ব্যাপারটা এরকম। তো ওই সময় তার মানে যখন কোনো কিছু ছিল না, তখন সবকিছু স্রষ্টা মহাকর্ষ বলের উসিলা একসাথে আটকে ধরে রাখছিলেন। এই মহাকর্ষ বল ভেঙেই আসলে বাদ বাকি তিনটা বল আসছে, সবল নিউক্লিয়, দুর্বল নিউক্লিয়ার, তড়িৎচুম্বকীয়। মহাকর্ষ বলকে বলা হয় সব বলের বাপ, এটাকে বলা হয় সুপার ফোর্স। কি বলে? কি বলে? সুপার ফোর্স। বোঝা যাচ্ছে আমার কথা? এবং এই তিনটা বল কি জোড়া দিয়ে মহাকর্ষ বলে ব্যাক করানোর চেষ্টা হচ্ছে, যেটাকে বলে বলের একীভূতকরণ তত্ত্ব, যেটা তোমরা নিউটনিয়ান বলবিদ্যা পড়ছি না, ঠিক আছে? তো আপাতত মহাকর্ষ বল বুঝতেছি, এটা দিয়ে আমার সবকিছু একসময় ধ্বংস হয়ে যাবে, রাইট? তো মহাকর্ষ বল ভরের গুণফলের সমানুপাতিক আমরা জানি, এফ সমানুপাতিক m1 m2, আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক আমরা জানি। তুমি ভাবো তো, কোনো কিছুর ভর বাড়াইলে মহাকর্ষ বল বাড়ে, মহাকর্ষ বল যত বাড়বে কিয়ামতের চান্স তত বেশি। একটু ভাবো, কোনো কিছুর ভর বাড়াইলে মহাকর্ষ বল বাড়ে, কোনো কিছুর দূরত্ব কমাইলেও কিন্তু মহাকর্ষ বল বাড়ে, বাড়ে না? তুমি চিন্তা করো, ভর বাড়াচ্ছি, বল বাড়তেছে, দূরত্ব কমাচ্ছি, তাতেও বল বাড়তেছে। তুমি ভাবো তো, আমি ভর বাড়াচ্ছি, আমি দূরত্ব কমাচ্ছি, আমি কি ঘনত্ব বাড়াচ্ছি না? এটা কি বুঝো? আমি ভর বাড়াচ্ছি আর দূরত্ব কমাচ্ছি, আমি কি ঘনত্ব বাড়াচ্ছি না? তাহলে আমি কি এটা বলতে পারি, এই সব কথা না বলে একবারে বলতে পারি না ঘনত্ব যত বাড়াবো মহাকর্ষ বল তত বাড়বে? এটা কি বলা যায়? হুম, এটা কি বুঝো? ঘনত্ব যত বাড়াবো মহাকর্ষ বল তত বাড়বে। এবং সায়েন্টিস্টরা এটা হিসাব করে ফেলছে যে আমাদের মহাবিশ্বের ঘনত্ব কত হইলে সেটা মহাকর্ষ বলকে পাওয়ারফুল করতে সক্ষম, যাতে কি আমার স্টার্ট হয়। এবং এই ঘনত্বের মান খুবই কম। তুমি যদি দেখো তোমার আত্মা কেঁপে যাবে যে কিয়ামত অ্যাকচুয়ালি যে কোনো সময় হতে পারে। দেখো, এই ঘনত্বের মান হচ্ছে রো সি। সি মানে ক্রিটিক্যাল, ক্রিটিক্যালের বাংলা হচ্ছে সংকট, মানে এটাকে বলে সংকট ঘনত্ব। সংকট ঘনত্ব হচ্ছে এমন ঘনত্ব যেই ঘনত্বে পৌঁছাইলে মহাসংকোচন স্টার্ট হবে। এই ঘনত্বের মান হচ্ছে প্রতি ঘনমিটারে মাত্র 3টা হাইড্রোজেন পরমাণু রাখলে যতটুকু ঘন হবে, এতটুকু ঘনত্ব অ্যাচিভ করতে পারলে কিয়ামত স্টার্ট। এখন তোমার মনে হবে যে ভাইয়া প্রতি ঘনমিটারে মাত্র 3টা হাইড্রোজেন পরমাণু, আমার বডিতেই তো কয়েক লাখ কোটি হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে কিয়ামত তো আমার বডিতে হয়ে যাওয়ার কথা, মিনি কিয়ামত হচ্ছে না কেন? এই ঘনত্ব কিন্তু লোকাল কোনো ঘনত্ব না, এই ঘনত্ব হচ্ছে মহাবিশ্বের টোটাল কি ঘনত্ব, গড় ঘনত্ব। ব্যাপারটা এরকম, মনে করো ঢাকা শহরে তোমার বাংলাদেশে জনসংখ্যা ঘনত্ব হচ্ছে 1000 জন পার বর্গ কিলোমিটার,
বাংলাদেশে 1000 জন পার বর্গ কিলোমিটার হচ্ছে আমাদের মানুষের ঘনত্ব। আমরা কিন্তু দুনিয়াতে ফার্স্ট, এটা একটা গর্বের ব্যাপার, তাই না? আমাদের অনেক মানুষ। তো এই 1000 জন যে প্রতি বর্গ কিলোমিটার, এটা কি প্রতি বর্গ কিলোমিটারে মেপে মেপে 1000 জন, যে আজকে ফার্মগেট এলাকায় 1000 জনের কোটা ফিল আপ হয়ে গেছে, তো সবার জন্য ঘোষণা হচ্ছে এটা, যারা যারা বাসা ছেড়ে অফিসে গেছেন কাজের জন্য, খবরদার কেউ আর বাসায় আসেন না, তাহলে জনসংখ্যা ঘনত্বের কোটা চেঞ্জ হয়ে যাবে, মাইরা ফাটাই ফেলবে একদম। এটা কি কোনো এরকম কোনো কথা কি আছে যে কোনো একটা এলাকায় 1000 জন মানে কি ওই এলাকায় স্পেসিফিক প্রত্যেক কিলোমিটারে 1000 জন করে থাকতে হবে? তা তো না, বরঞ্চ বাংলাদেশের গড়ে 1000 জন, মানে কি ঢাকা শহরে বেশি, গ্রামে একটু কম, নদীতে আরো কম, সাগরে নাই, সব মিলায় গড়ে 1000। তারপরে না বাংলাদেশের ঘনত্ব 1000 জন পার বর্গ কিলোমিটার হয়েছে, তাই না? তেমনি ভাবে পৃথিবীতে মানুষ আছে, পৃথিবীতে হাইড্রোজেন পরমাণু আছে, সূর্যে হাইড্রোজেন পরমাণু আছে, সূর্য আর পৃথিবীর মাঝখানে যে 15 কোটি কিলোমিটারের যে মহাশূন্য, সেখানে কিন্তু কোনো হাইড্রোজেন পরমাণু নাই। সব মিলায় যদি গড় ঘনত্ব প্রতি ঘনমিটারে 3টা হাইড্রোজেন পরমাণু সমান হয়, তাহলে কেমন স্টার্ট হয়। এখন তাহলে আমরা এই জিনিসটাকে একটু নতুন করে প্রকাশ করি, দেখো তো বোঝো কিনা। আমাদের ঘনত্ব যদি বিপদ সীমার ঘনত্বের চেয়ে বেশি হয়, বুঝো কিন্তু, আমাদের ঘনত্ব যদি বিপদ সীমার ঘনত্বের চেয়ে বেশি হয়, তাইলে আমরা বলবো যে এখন প্রসারণ হচ্ছে, এই প্রসারণ থেমে গিয়ে কি শুরু হবে? সংকোচ শুরু হয়ে যাবে, মানে এটাকে আমরা বলি কিয়ামত। কিয়ামতকে আমরা বললাম মহাবিপদ, আমরা এখন থেকে শব্দটা বদলাই দিব, আমরা বলবো কি কিয়ামত মানে মহাবিপদ, আর সংকোচন মানে কিয়ামত। তাহলে আমরা ভাববো সংকোচন মানে মহাসংকট। এটা কখন হবে? যখন আমাদের ঘনত্ব সংকট সীমার উপর দিয়ে যাবে, বোঝা যাচ্ছে? আর যদি এমন হয় আমাদের ঘনত্ব সংকট সীমা ক্রস করলোই না, আমাদের ঘনত্ব সংকট সীমার চেয়ে নিচে আসছে, মানে আমরা বিপদের মধ্যে নাই, তাহলে আনন্দ আর আনন্দ, তাহলে আজীবন প্রসারণ, রাইট? ওই যে শয়তানদের জন্য যেটা আনন্দের মতো আর কি, আজীবন শুধু বাড়বে আর বাড়বে, কিয়ামত বলে কিছু। আর যদি এমন হয় যে রো আর রসি সমান সমান হয়ে গেল, তাহলে প্রসারণ হবে না, সংকোচন হবে না, দুইটা সেম সেম হয়ে যাবে, তখন আমরা বলি রাখি সমতল মহাবিশ্ব মডেল। বুঝতে যাচ্ছে আমার কথা? মোট তিনটা, মোট কয়টা? তিনটা। ইসাক স্যার ভাবলেন যে বাংলায় বলছে প্রসারণ সংকোচন, ম্যাথমেটিক্সে বলছে রো আর রসি, তো আমি নতুন একটা একক ঘোষণা করব। ইসাক স্যার ভাবলেন আমি নতুন একটা একক ঘোষণা করব। উনি বললেন নতুন এককের নাম হচ্ছে ওমেগা। আমি বললাম স্যার এটা কি এই ওমেগা? স্যার বললেন না, এটা তো ছোট হাতের ওমেগা, এটা তো ম্যাথমেটিক্সে ব্যবহার করে, আমি ব্যবহার করবো বড় হাতের ওমেগা, যেটা ফিজিক্সে ব্যবহার করে, যেটা হচ্ছে আসলে ওহম। ওহম দেখছো না, রোধের একক ওহম, এটা কিন্তু আসলে বড় হাতের ওমেগা। উনি বললেন যে আমি ঘোষণা করলাম ওমেগা ইকুয়াল টু রো বাই রোসি। কি বললেন? ওমেগা ইকুয়াল টু রো বাই রোসি। তো এই রো বাই রোসি যখন হবে, ওমেগার নাম দিল উনি, একটা নাম হচ্ছে ঘনত্ব প্যারামিটার, ওমেগার নাম হচ্ছে ঘনত্ব প্যারামিটার। যখন এটা এইভাবে আমি ঘোষণা করতেছি, তখন এই লাইনটা হয়ে যাবে, এই লাইনটা হয়ে যাবে, আর এই লাইনটা হয়ে যাবে। দেখো নতুন জিনিস আসছে, কিন্তু খুব বেশি কঠিন না। আমাদের ঘনত্ব বিপদ সীমার চেয়ে বেশি বলতে যা বোঝায়, ওমেগার মান একের চেয়ে বড় বলতে তাই বোঝায়, সেম কথা। আমাদের ঘনত্ব বিপদ সীমার চেয়ে কম বলতে যা বোঝায়, ওমেগার মান একের চেয়ে কম বলতে তাই বোঝায়, সেম কথা। আর আমাদের ঘনত্ব বিপদ সীমার সমান বলতে যা বোঝায়, ওমেগার মান 1 বলতে তাই বোঝায়। এটা সব একের সাথে তুলনা, কেমন? বুঝে যাচ্ছে আমি কি বলতেছি? বুঝতে আমার কথা? আচ্ছা, তো তুমি দেখবা আমাদের বইতে এখানে প্রত্যেকটা একটা করে সাইজ আছে, আকৃতি। দেখো তো, দেখতে পাও কিনা? আবদ্ধ মহাবিশ্ব, উন্মুক্ত মহাবিশ্ব, সমতল মহাবিশ্ব আছে না? এই সাইজগুলো কেন আছে? সাইজগুলো কেন আসলে আমি একটু ছবি এঁকে দেখাই তোমাকে। মনে করো তোমার কোনটা মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, তো যখন মনে করো মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, যখন এই প্রসারণটা থেমে আবার সংকোচন স্টার্ট হবে, এটা ঠিক উল্টা দিকে ব্যাক করবে, এইভাবে, ঠিক উল্টা দিকে ব্যাক করবে এইভাবে। মানে একবার প্রসারিত হইলো, সামনের দিকে গেল, আবার নিচের দিকে সংকুচিত হয়ে উল্টা দিকে ফেরত আসবে। গ্রাফে যদি এটাকে বসাই, এটা শেপটা দেখতে একটা গোলাকার মানে উপবৃত্তাকার একটা শেপের মতো মনে হয়, দেখো যেটা একটা আবদ্ধ মহাবিশ্ব মডেল। এই জন্য এটাকে বলা হয় আবদ্ধ মহাবিশ্ব মডেল, যেখানে প্রসারণ এবং সংকোচন দুইটাই ঘটবে। আর যেটা হচ্ছে তোমার শুধু প্রসারণ হবে, শুধু কিন্তু কোনো ইয়া হবে না, ব্যাক করবে না,
সেটা কিন্তু উন্মুক্ত মহাবিশ্ব মডেল, কারণ এটা আবার পাল্টা ব্যাক করতেছে না, মানে পাল্টা সংগঠিত হচ্ছে না। এই জন্য একটাকে বলে হচ্ছে আবদ্ধ মডেল, একটাকে বলে হচ্ছে উন্মুক্ত মডেল। তা আবদ্ধ মডেল যেটা, যেহেতু এটা তোমার ডিমের মতো, এই জন্য এটাকে আমরা বলি উপবৃত্তাকার। আর যেটা হচ্ছে তোমার উন্মুক্ত মডেল, এটা যেহেতু প্রাসের মতো, এটার জন্য আমরা এটাকে বলি অধিবৃত্তাকার। কি বলি? অধিবৃত্তাকার। কেমন? প্রাসের গতিপথ অধিবৃত্ত না? তাই তো, এই জন্য উন্মুক্ত মডেলটাকে বলা হয় অধিবৃত্তাকার মডেল। এবং এইটাকে আমাদের বইতে ঘোড়ার জিনের সাথে তুলনা দেওয়া হয়েছে। ঘোড়ার জিন, ঘোড়ার জিন মানে কিন্তু জয় ব ফালা জিন না, কিন্তু ঘোড়ার জিন মানে ঘোড়ার উপর যেটা দিয়ে মানুষ বসে। চিন্তা করো তো, এটা দেখতে অনেকটা একটা মাদুরের মতো লাগতেছে না? একটা কাপড়ের মতো। একটু দাঁড়াও, স্ক্রিন শেয়ারিংটা অফ হয়ে গেল, আমি এটা অন করি। আমি একটু স্ক্রিন শেয়ারিংটা অন করতেছি, একটু দাঁড়াও। আশা করি এখন সবাই দেখতে পাচ্ছ। তোমরা নিজেরা নিজেরা যুদ্ধ করতেছো? এটা করো না, এটা কেন করতেছো? হম, শোনো, যেটা বলতেছি সেটা হচ্ছে যে এই যে এটা এটা দেখতে পাচ্ছি আমরা উন্মুক্তটা, যেটা এটা অনেকটা তুমি মনে করো যে সামনে তুমি বসে আছো, কেমন? তোমার নিচে একটা ঘোড়া, চমৎকার ঘোড়া। এই ঘোড়ার উপরে আমরা একটা জিন দিয়ে বসে আছি, মানে ঘোড়ার উপর যে স্যাডেল বা পরজান দিয়ে বসে থাকি আমরা, সেটা দেখতে অনেকটা প্রাসের গতিপথের মতো। এটাকে আমরা বলি ঘোড়ার জিন বা ঘোড়ার স্যাডেল বা ঘোড়ার পরজান। এটা তপন স্যারের মধ্যে দেওয়া আছে। আমি এগুলো সুন্দর করে হ্যান্ডনোটের মধ্যে তুলে দিচ্ছি যে তোমার হচ্ছে উন্মুক্ত মডেল কিসের মতো? ঘোড়ার জিনের মতো, স্যাডেলের মতো বা পরজানের মতো বা অধিবৃত্তের মতো, মানে প্রাসের মতো। আর আবদ্ধ মডেল হচ্ছে কিসের মতো? উপবৃত্তাকার বা ডিমের মতো। কেমন? এইখানে তোমার হচ্ছে ও ভালো কথা, ওই যে তোমার আবদ্ধ মডেল যেটা, মানে যেটা হচ্ছে একবার প্রসারণ হয়ে আবার সংকোচন যেটা হবে, এটাকে আমরা বলছি না সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ, তাই না? একটু হাতটা খেয়াল করো তো, মনে করো একটা জিনিস প্রসারিত হচ্ছে, একটা ছোট ডিম আছে আমার হাতে, মনে করো এটা প্রসারিত হচ্ছে, একটু পরে এটাকে সংকোচন করবো। এই যে সংকোচন করলাম, এই জিনিসটাকে না বারবার করি, দেখো তো বুঝো কিনা? প্রসারণ, সংকোচন, আবার করি। দেখে মনে হচ্ছে না একটা হার্ট পালস করতেছে? মনে হচ্ছে না? এটাকে বলে পালসার থিওরি। কি থিওরি বলে? পালসার থিওরি বলে। মানে একটা হার্ট স্পন্দন হচ্ছে, এটাকে বলে স্পন্দনশীল তত্ত্ব। পালসার থিওরি আর স্পন্দনশীল তত্ত্ব একই কথা। এই জিনিসটা আমাদের বইতে অগোছালো ভাবে দেয়া আছে। এই জিনিসটা আমাদের বইতে শুরুর দিকে দেয়া আছে, দেখাচ্ছি তোমাকে। এই যে, কেমন? তাইলে পালসার থিওরি আসলে কয়টা থিওরির মিশ্রণ? দুইটা থিওরি। একটা হচ্ছে তোমার, একটা হচ্ছে বিগ ব্যাং, আর একটা হচ্ছে বিগ ক্রাঞ্চ। এই দুইটা মিলে হচ্ছে পালসার থিওরি হয়। বিগ ব্যাং মানে কি? মহাবিশ্বের জন্ম, মানে প্রসারণ। বিগ ক্রাঞ্চ মানে কি? মহাবিশ্বের সংকোচন, মানে মৃত্যু। বিগ ব্যাং কেন হয়? ডার্ক এনার্জির কারণে। আর বিগ ক্রাঞ্চ কেন হয়? ডার্ক ম্যাটারের কারণে, মানে কোন বলের কারণে? মহাকর্ষ বলের কারণে। এবং এই দুইটা মিলে হচ্ছে পালসার থিওরি বলে এইটা। এইটা আমরা কম্পেনিয়ন বুকের শুরুতে দেখবা দিয়ে দিছি, বিগ ব্যাং মহাবিশ্বের সৃষ্টি, আর বিগ ক্রাঞ্চ মহাবিশ্বের ধ্বংস। কেমন? এরপর আচ্ছা, তোমাদের যারা কমেন্ট করতেছো, আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম কমেন্টই খুবই
আননেসেসারি হচ্ছে। আমি এখন যেটা করব, আমি কমেন্টটাকে সোয়াইপ করে বন্ধ করে রাখবো, কারণ কমেন্টগুলো হচ্ছে আমার ক্লাসের যে মনোযোগ সে নষ্ট করতেছে। যেহেতু তোমরা ম্যাক্সিমাম কেউ কাজের কমেন্ট করতেছো না, মানে কোনো কিছু জিজ্ঞেস করার বা হচ্ছে কোনো কিছু নাই, আমি কমেন্টগুলো সোয়াইপ করে রাখবো একদম ক্লাসের শেষ পর্যন্ত। কেমন? তার মানে তোমরা কমেন্টে কোনো প্রশ্ন করলে উত্তর পাবা না। আচ্ছা, এবং যদি আমার মানে কথার সাউন্ড ঠিক মতো শুনতে না পাও অথবা ভিডিও ঠিক মতো দেখতে না পাও, তাহলে আমি বুঝবো না যে তুমি দেখতেছো নাকি দেখতেছো না, কারণ আমি তোমার কোনো কমেন্ট দেখতেছি না। এটা হচ্ছে ক্লাসের শেষ পর্যন্ত তোমাদের জন্য শাস্তি। এখন তোমরা মানে ক্লাসের মধ্যে যা খুশি করো, যা কোনো কমেন্ট করো, আমি দেখবো না, এবং এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নাই। ঠিক আছে? শোনো, আমাদের পরবর্তী টপিক হচ্ছে 11.3 মহাবিশ্বের মূল বস্তু এবং ঘটনা। মহাবিশ্বের মূল বস্তু এবং ঘটনা। এই মূল বস্তু এবং ঘটনা মানে হচ্ছে এখন মহাবিশ্বে যা যা আছে এগুলো নিয়ে আলোচনা, এবং এটা খুবই মজার। এখানে বিবরণগুলো অনেক ইজি। তুমি এটা এগুলো আগে দেখছো যে আমাদের সৌরজগতের মধ্যে হচ্ছে তোমার মোট 8টা গ্রহ আছে। কয়েকদিন আগে একটা গ্রহ ছিল প্লুটো, যেটাকে আমরা এখন আর গ্রহের মর্যাদা দেই না, তাই না, যেটাকে বামন গ্রহ বলা হয়। এই মোট 8টা গ্রহ আছে, প্রত্যেকটা গ্রহের কিছু উপগ্রহ আছে। এই উপগ্রহের নাম্বারগুলো আবার তপন স্যারের বইতে আছে, ইসাক স্যারের বইতে নাই। এই উপগ্রহের যে নাম্বার, কোন গ্রহের কয়টা উপগ্রহ, এটা আমরা মনে রাখার জন্য একটা ছন্দ ব্যবহার করব। ছন্দটা আমি একটু হোয়াইট বোর্ডে লিখে দিচ্ছি। ছন্দটা আমি তোমাদের হ্যান্ড নোটে তুলে দিছি, তো তোমার ছন্দটা লেখার দরকার নেই, আমি ছন্দটা হোয়াইট বোর্ডে লিখে একটু মনে রাখা শিখাই। ছন্দটা হচ্ছে 0-10 শনিতে বস বড়তে 12, মনেতে 2 পাঁচেতে তুই, দুনিয়া ছাড়ো। খুবই চমৎকার জঘন্য একটা কবিতা, বাট তোমাকে মনে রাখতে হেল্প করবে। প্রত্যেকটা সংখ্যার পাশে যেই গ্রহের নাম দেয়া সেটা ওই গ্রহের উপগ্রহের নাম্বার বোঝাচ্ছে। যেমন 0-10 কথাটার মানে হচ্ছে শূন্য, উল্টা লিখছি আমি, দাঁড়াও, শূন্যে বস শনিতে 10। বস মানে হচ্ছে ব দিয়ে বুধ এবং স দিয়ে শুক্র, মানে হচ্ছে বুধ এবং শুক্র এই দুইটার কোনো উপগ্রহ নাই। শনিতে 10 মানে শনির কয়টা উপগ্রহ? 10টা। আর বড়তে 12 মানে যে সবচেয়ে বড় তার উপগ্রহের নাম্বার হচ্ছে 12, মানে সবচেয়ে বড় গ্রহকে বৃহস্পতি। তাহলে বৃহস্পতির উপগ্রহ নাম্বার কয়টা? 12টা। যদিও আমাদের জিকে তে বৃহস্পতির উপগ্রহ নাম্বার আছে 77টা, কারণ জিকে আপডেটেড আর ফিজিক্স নন আপডেটেড। ফিজিক্স থেকে প্রশ্ন আসলে বুঝবো কিভাবে? ফিজিক্স থেকে প্রশ্ন আসলে অপশনে 12টার বেশি থাকবেই না, কারণ তপন স্যারের বইতে হাইয়েস্ট দেয়া আছে 12টা। তার মানে টিচার যখন এখান থেকে অপশন তুলবে হাইয়েস্ট 12টাই তুলতে পারবে। তো বৃহস্পতিতে জানতে চাইলে অপশনে সবচেয়ে বড়টা দেখায় দিয়ে আসবা, কয়টা? 12টা। মনেতে 2, ম দিয়ে মঙ্গল আর নে দিয়ে নেপচুন, এদের কয়টা করে থাকবে? 2টা করে। কেমন? পাঁচেতে তুই, এটা একটু সাহিত্যিকদের মতো পড়তে হবে। তুই মানে তুমি, তুমি মানে ইউ, ইউ মানে ইউরেনাস। আর দুনিয়া ছাড়ো মানে পৃথিবীটা মনে রাখার দরকার নেই, পৃথিবীটা মনে রাখার দরকার নেই। এটা তোমার হ্যান্ড নোটে কই আছে আমি দেখাই একটু। আশা করি দেখতে পাচ্ছ। ফিজিক্সের জন্য তপন স্যারের বই, ইসাক স্যারের বইতে কিচ্ছু নাই এই ব্যাপারে। যা পড়তে হবে তপন স্যারের বই থেকে পড়তে হবে। উপগ্রহের নাম্বার শূন্য বস শনিতে 10 বড়তে 12, মনেতে 2 পাঁচেতে 2 দুনিয়া ছাড়ো। শূন্যে বস মানে বুধ আর শুক্রের একটাও নাই। শনিতে 10 মানে শনির 10টা। বড়তে 12 মানে হচ্ছে বৃহস্পতির, মানে সবচেয়ে বড় যেটা, তার 12টা। মনেতে 2 মানে মঙ্গল আর নেপচুনের 2টা করে। আর পাঁচেতে তুই, তুই মানে তুমি মানে ইউ মানে ইউরেনাস, মানে ইউরেনাসের 5টা। দুনিয়া ছাড়ো মানে পৃথিবীটা মনে রাখার দরকার নেই। এটা দেখা তো কনফিউজ হওয়ার কিছু নাই। আমাদের বইতে লেখা থাকে অতি সম্প্রতি জন হুইলার কৃষ্ণ বিবর আবিষ্কার করেছেন। অতি সম্প্রতি, যেহেতু সম্প্রতি মানে কত সাল? 1969 সাল। তা আমাদের বইতে 1969 সাল হচ্ছে অতি সম্প্রতি। খুবই স্বাভাবিক, উপগ্রহের নাম্বার আমাদের আপডেটেড থাকবে না। কেমন? আচ্ছা, এরপরে ধূমকেতু যা যা জায়গায় দিচ্ছে ওগুলো পড়তে হবে। তুমি এগুলো জানো যে ধূমকেতু দেখতে ঝাড়ুর মতো, 76 বছর পর পর আসে।
প্রথম ধূমকেতু আমরা সবচেয়ে জনপ্রিয় যেটা সেটা নাম হচ্ছে হ্যালির ধূমকেতু, কেমন? এগুলো তুমি জানো। উল্কা, আকাশে ছোট ছোট আগুনের গোলা ছুটতে দেখা যায়, যেগুলোকে আমরা বলি উল্কা। উল্কা অ্যাকচুয়ালি কি আসলে বলি, উল্কা অ্যাকচুয়ালি হচ্ছে পাথরখণ্ড। কি খণ্ড? পাথরখণ্ড, যেটা পৃথিবীর টানে পৃথিবীর দিকে ছুটে আসার সময় পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে ঘষা লেগে অক্সিজেনের সাথে যখন ঘষা লাগে তখন অক্সিজেন তাকে জ্বালায় দেয়, তখন এটা জ্বলতে জ্বলতে পৃথিবীর দিকে আসে এবং তখন আমরা এটাকে রাতের আকাশে আমরা দেখি যে একটা কিছু জ্বলে জ্বলে চলে যাচ্ছে। এটাকে আমরা অনেকে বলি শুটিং স্টার বা অনেকে বলি ফলিং স্টার, তাই না? এগুলাকেই আসলে উল্কাপাত বলা হয়। এই উল্কাগুলো আসলে কই থাকে? এগুলো আমাদের সবচেয়ে কাছের গ্রহ কি জানো? মঙ্গল। মঙ্গলের পরের গ্রহটা হচ্ছে বৃহস্পতি। এই উল্কাগুলো থাকে হচ্ছে মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে, এগুলোকে আমরা বলি গ্রহাণু। কি বলি? গ্রহাণু বলি। মোটামুটি এখনো পর্যন্ত 2000 গ্রহাণু আবিষ্কার হয়েছে। এই 2000 গ্রহাণুর মধ্যে সবচেয়ে বড় গ্রহাণুর নাম হচ্ছে সেরেস। এই সেরেসের সাইজ হচ্ছে বাংলাদেশের সমান, প্রায় 350 কিলোমিটার। বাংলাদেশের সমান কোনো উল্কা যদি পৃথিবীর টানে পৃথিবীর দিকে ছুটে আসে, এটা যদি পৃথিবীতে পড়ে, তাহলে সেই উল্কার আঘাতে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। তার মানে উল্কা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং, উল্কা আমাদের জন্য খুবই ডেঞ্জারাস, উল্কা মানব সভ্যতার বিলুপ্তির কারণ হইলেও হইতে পারে। এই জন্য প্রতিনিয়ত কিন্তু অনেক অনেক টেলিস্কোপ মহাকাশে তাক করে রাখা আছে শুধু এটা দেখার জন্য যে কোনো উল্কা পৃথিবীর দিকে আসতেছে কিনা। ধেয়ে আসলে হয়তো আমরা আগে থেকে জানতে পারবো যে হয়তো মানব সভ্যতার বিলুপ্তির সন্নিকটে, অথবা আমরা সেটার গতিপথ কোনোভাবে হয়তো চেঞ্জ করার চেষ্টা করতে পারি। তো উল্কা আমার জন্য খুব ডেঞ্জারাস। তো এটা আমি যখন ক্লাসে পড়াইতাম তখন কিভাবে পড়াইতাম শোনো। আমি অফলাইন ক্লাসে যখন পড়াই, অফলাইন ক্লাসে মেডিকোতে সবসময় না বুধবারে এক্সাম হয়, রিভিউ এক্সাম হয় বুধবারে। উইকলি একটা করে রিভিউ এক্সাম বুধবারে হয়। তো ন্যাচারালি বুধবারে যখন রিভিউ এক্সাম হয়, হয় বুধবারের আগের দিন ক্লাস থেকে পোলাপানের, অথবা বুধবারের পরের দিন ক্লাস থেকে। তার মানে পোলাপান বুধবার আসলে ভয় পেয়ে যায় যে আজকে বুধবার রিভিউ এক্সাম, তার মানে আজকে আমরা কোনো বন্ধ পাবো না। বুধবারটাকে পোলাপান খুব আতঙ্কের চোখে দেখে। তো বুধবার কোন কোন বারের মাঝখানে? মঙ্গল আর বৃহস্পতি। তা আমি ওদেরকে পড়াইতাম এইভাবে যে দেখো তোমরা কোন বারকে ভয় পাও? বুধবারকে। বুধবার কোন কোন বারের মাঝখানে? মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে। তো আমাদেরও গ্রহাণুকে ভয় পাইতে হবে। গ্রহাণু কোন কোন গ্রহের মাঝখানে? মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে। এটা দিয়ে হচ্ছে এটা মনে রাখাই আর কি। এটা তপন স্যারের বইতে ছিল, নতুন এডিশনের বইতে এটা ইসাক স্যারের বইতে নিয়ে আসছে। তো এটা মনে রাখতে হবে যে উল্কা আসে গ্রহাণু থেকে। সবচেয়ে বড় গ্রহাণুর নাম হচ্ছে সেরেস। সেরেসের সাইজ হচ্ছে বাংলাদেশের সমান সাইজ, 350 কিলোমিটার, এবং মোটামুটি গ্রহাণু হচ্ছে 2000টা আবিষ্কার হয়েছে, এবং এরা কই থাকে? মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে থাকে। কেমন? এরপরে নক্ষত্র। নক্ষত্রের জন্য আমি যে ক্লাসের শুরুতে বলছিলাম যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। আমি কনফিউজ ছিলাম 19 নাকি 20, যেহেতু ইসাক স্যারের বইতে 19 আছে, 19 দাগাইতে হবে। সূর্যের নিকটতম, পৃথিবীর নিকটতম নক্ষত্র হচ্ছে সূর্য, এটা লাগবে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? 15 কোটি কিলোমিটার। এটা মাথায় রেখো। তোমরা ভৌতজগৎ পরিমাপে এই জিনিসটা পড়ছিলাম, ভৌতজগৎ পরিমাপে 1 AU। কে বলতে পারে AU মানে কি? AU অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, তাই না? জ্যোতির্বৈজ্ঞানিক একক। এই 1 AU যেটা, এটাই হচ্ছে 1.496 10 টু দি পাওয়ার 11 মিটার, অথবা 1.496 10 টু দি পাওয়ার 8 কিলোমিটার। এই 1.496 কে আমরা আদর করে বলতে পারি 1.5। এইটাকে আমরা বলতে পারি 15 কোটি কিলোমিটার। তার মানে পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব, এইটাকেই আমরা বলি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। কথা বোঝা যাচ্ছে? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যা 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে তাই, সেম কথা। এইগুলা লাগবে। আচ্ছা, এইবার তোমার এখানে দেখো আছে গ্যালাক্সি, নেবুলা বা নীহারিকা থেকে যা লাগবে দাগাই দিছি, এই মানগুলো মুখস্থ রাখতে হবে। গ্যালাক্সির মধ্যে যেটা লাগবে সেটা হচ্ছে যে এটা একটু দেখাই, মনোযোগ দিও। মনে করো এটা হচ্ছে আমাদের সূর্য। নিচে যাই, দেখো মনে করো এটা হচ্ছে আমাদের সূর্য, মনে করো এটা হচ্ছে বুধ, মনে করো এটা হচ্ছে শুক্র, এটা হচ্ছে পৃথিবী, তারপর আরো 5টা গ্রহ আছে, সব মিলে 8টা গ্রহ। তাহলে এটা হচ্ছে মনে করো আমাদের সূর্যের ফ্যামিলি। আমাদের সূর্য হচ্ছে কর্তা, তার 8টা আন্ডা বাচ্চা নিয়ে এসে বসে আছে। এই ফ্যামিলির নাম কি? সৌরজগৎ, তাই না? তাই তো। এর হচ্ছে আমাদের সূর্যের পাশের ফ্যামিলি, এটার নাম হচ্ছে অ্যান্ড্রোমিডা, সরি এটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই বা আলফা সেন্ট্রাই বলে এটাকে, আলফা সেন্ট্রাই। এটাকে আমাদের বলতে আলফা সেঞ্চুরিও বলছে, এটাকে অনেক জায়গায় আলফা সেন্টুরিও বলছে, একই কথা। আলফা সেন্ট্রাই, আলফা সেন্টুরি, আলফা সেঞ্চুরি, একই কথা। এটা হচ্ছে সৌরজগতের বাইরে সবচেয়ে নিকটবর্তী গ্রহ। এটার আবার একটা আন্ডা বাচ্চা আছে, এটার কিছু গ্রহ উপগ্রহ আছে। কেমন? তোমার যদি কখনো মনে চায় যে তুমি
অনেকদিন সূর্যের আন্ডারে ছিলা, এখন তোমার মনে যাচ্ছে যে আমি সবচেয়ে কাছের প্রতিবেশীর কাছে ঘুরে আসি, তুমি আলফা সেন্টুরিতে যেতে চাও। তোমার যাওয়ার জন্য মোটামুটি 4.3 লাইট ইয়ার দূরত্ব পার হইতে হবে তোমার। মানে তুমি যদি আলোর বেগে করেও সবচেয়ে কাছের নক্ষত্রে যাইতে চাও, তোমাকে প্রায় 4 বছর সময় ব্যয় করতে হবে আলোর বেগে করে যেতে চাও। তার মানে তুমি যদি নর্মাল কোনো প্লেনে যেতে চাও, তোমার মোটামুটি 22 থেকে 23,000 বছর সময় লাগবে শুধুমাত্র সবচেয়ে কাছের নক্ষত্রে যাওয়ার জন্য। সবচেয়ে কাছের নক্ষত্র কত দূরে চিন্তা করো। এইরকম একটু ছোট করি এটাকে, দেখো একটু ছোট করি। এইরকম এখানে একটা সৌরজগৎ আছে, অন্য কোনো নক্ষত্র তার আন্ডা বাচ্চা, আর একটা সৌরজগৎ আছে তার অন্য কোনো নক্ষত্র তার আন্ডা বাচ্চা। চিন্তা করো ওগুলো আরো দূরে, তাহলে ওগুলো আরো কত দূরে। এরকম টোটাল 10,000 কোটি নক্ষত্র তাদের আন্ডা বাচ্চা নিয়ে একসাথে আছে। এই সমস্ত নক্ষত্রকে একসাথে আমরা বলি আমাদের মিল্কি ওয়ে, মানে আমাদের ছায়াপথ। কি বলি? আমাদের মিল্কি ওয়ে, আমাদের ছায়াপথ। মনে করো আমি ছোট করি, দেখো তো পৃথিবী কত ছোট, খেয়াল করছো? মনে করো এটা হচ্ছে আমাদের ছায়াপথ, যেটার মধ্যে 10,000 কোটি। তুমি জানো 10,000 কোটি মানে কি? 10 টু দি পাওয়ার 11। 10 টু দি পাওয়ার 9 মানে 100 কোটি, 10 টু দি পাওয়ার 10 মানে 1000 কোটি, 10 টু দি পাওয়ার 11 মানে কি? 10,000 কোটি। আমাদের এই মিল্কি ওয়েতে 10 টু দি পাওয়ার 11টা তারা আছে, মানে 10,000 কোটি তারা আছে টোটাল। এটা আমাদের মিল্কি ওয়ের মধ্যে। এইবার আমাদের মিল্কি ওয়ের প্রতিবেশীর কাছে যাই। আমাদের মিল্কি ওয়ের পাশে আবার এরকম আরেকটা গ্যালাক্সি আছে, তার নাম হচ্ছে অ্যান্ড্রোমিডা। মিল্কি ওয়ের বাংলা হচ্ছে আকাশগঙ্গা, আকাশগঙ্গা, অথবা এটাকে আমরা শুধু ছায়াপথ বলে থাকি। আর অ্যান্ড্রোমিডার বাংলা হচ্ছে ধ্রুব মাতা। এটার মধ্যে আবার 10 টু দি পাওয়ার 11টা তারা আছে, তার আন্ডা বাচ্চা আছে। এটা আমাদের সবচেয়ে কাছের ছায়াপথ। এইরকম আরো ছোট করতেছি, এইরকম টোটাল 10 টু দি পাওয়ার 11টা ছায়াপথ আছে। মানে মহাবিশ্বে টোটাল ছায়াপথ মানে টোটাল গ্যালাক্সি 10 টু দি পাওয়ার 11। প্রত্যেক গ্যালাক্সিতে স্টার হচ্ছে 10 টু দি পাওয়ার 11টা করে। তাহলে টোটাল স্টার হচ্ছে 10 টু দি পাওয়ার 11 ইন্টু 10 টু দি পাওয়ার 11, মানে মোট স্টারের সংখ্যা 10 টু দি পাওয়ার 22। এটা কিন্তু টোটাল মহাবিশ্বের মাত্র 4%। বাকি 96% আমরা দেখি না। তুমি তাহলে চিন্তা করো, পুরা মহাবিশ্বের 96% আমরা দেখি না। পৃথিবী কোথায়? চিন্তা করছো তো পৃথিবী কোথায়? আরো জুম আউট করলে পৃথিবী কোথায় থাকতো? আমরা পুরো মহাবিশ্বের 96% দেখি না, 4% দেখি। এই 4%-এ 10,000 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথে 10,000 কোটি তারা আছে। এরকম একটা ছায়াপথ হচ্ছে আমাদের মিল্কি ওয়ে, তার মধ্যে 10,000 কোটি তারা আছে। তার মধ্যে একটা বামন নক্ষত্র হচ্ছে আমাদের সূর্য। আমাদের সূর্যের আন্ডারে 8টা আন্ডা বাচ্চা আছে, তার মধ্যে 3 নম্বর বাচ্চা হচ্ছে আমাদের পৃথিবী। পৃথিবীর মধ্যে 7টা মহাদেশ আছে, তার মধ্যে এশিয়া মহাদেশ, তার মধ্যে সাউথ এশিয়া, তার মধ্যে বাংলাদেশ, তার মধ্যে বাংলাদেশের মধ্যে একটা জেলার মধ্যে একটা ছোট একটা উপজেলা শহরে অথবা একটা গ্রামের একটা ছোট্ট এলাকায় একটা বিল্ডিং এর মধ্যে একটা ছোট্ট রুমে একটা খাটে অথবা একটা চেয়ারে তুমি অল্প একটু জায়গা দখল করে শুয়ে শুয়ে বা বসে বসে এই লাইভ ক্লাসটা করতেছো, এবং তুমি ভাবতেছো যে আমি তো চাইলে সব উল্টাই দিতে পারি, এটাই সায়েন্স বলে আমি চাইলে কমেন্ট করে দিতে পারি। তোমার কমেন্টের বাহাদুরি, আমার জ্ঞানের বাহাদুরি, সমস্ত বিজ্ঞানীদের জ্ঞানের বাহাদুরি এই এতটুকু। চিন্তা করো এই পুরো মহাবিশ্ব যিনি বানায় বসে আছেন, তিনি আসলে কি পরিমাণ ভয়ানক লেভেলের বড় হবেন আমাদের তুলনায়। বুঝতেছো ব্যাপারটা? শিখলাম আমরা এখান থেকে শিখলাম যে আমাদের প্রতিবেশী নক্ষত্র হচ্ছে আলফা সেন্ট্রাই, যেখানে আমাদের যাইতে লাগবে 4.3 লাইট ইয়ার সময়। আমাদের ছায়াপথে মোট নক্ষত্র 10 টু দি পাওয়ার 11টা, টোটাল নক্ষত্র আছে 10 টু দি পাওয়ার 11টা, এবং টোটাল গ্যালাক্সি 10 টু দি পাওয়ার 11টা। তাহলে মোট স্টারের সংখ্যা 10 টু দি পাওয়ার 22। এই জিনিসগুলোকে আমি সুন্দর করে তোমার হ্যান্ডনোটের মধ্যে গুছিয়ে দিচ্ছি। কেমন? এরপর যেটা লাগবে সেটা হচ্ছে যে তোমাদের কম্পেনিয়ন বুকে আমি এই ব্যাপারগুলা একটু সুন্দর করে গ্যালাক্সিগুলার শেপ আমি একটু বুঝাই দিছি। একটু দেখো, এইখানে গ্যালাক্সি 2 ধরনের, একটা হচ্ছে স্বাভাবিক গ্যালাক্সি, একটা হচ্ছে রেডিও গ্যালাক্সি। স্বাভাবিক গ্যালাক্সি মানে যেগুলোর মধ্যে গ্রহ নক্ষত্র থাকে। রেডিও গ্যালাক্সি মানে যেগুলো থেকে শুধুমাত্র তরঙ্গ বেরোয়, এটার মধ্যে কোনো গ্রহ নক্ষত্র নাই। স্বাভাবিক গ্যালাক্সি আবার 3 প্রকার। একটা হচ্ছে ডিমের মতো, ডিমের মতো মানে গ্যালাক্সিটা দেখতে এরকম আর কি, এরকম গ্যালাক্সি আছে 18%, এটা তপন স্যারের বই লাইন। আর ম্যাক্সিমাম গ্যালাক্সি সাপের মতো, সাপের মতো মানে এরকম। আমাদের গ্যালাক্সি এরকম, দেখো এই যে লেখা আছে মিল্কি ওয়ে, অ্যান্ড্রোমিডা, এই ধরনের গ্যালাক্সি। এরকম গ্যালাক্সি 80%। আর 2% গ্যালাক্সি হচ্ছে বেয়াদব, বে সাইজ, কোনো সাইজ নেই।
তাহলে আমরা পড়লাম কি গ্যালাক্সি দুই প্রকার। আমি বলে দিব, আমি ক্লাসের শেষে বলে দিব, এখন না। গ্যালাক্সি দুই প্রকার, একটা স্বাভাবিক রেডিও গ্যালাক্সি। স্বাভাবিক হচ্ছে আন্ডা বাচ্চাওয়ালা গ্যালাক্সি, মানে যেটার মধ্যে নক্ষত্র থাকে। রেডিও গ্যালাক্সি মানে যার মধ্যে কোনো নক্ষত্র থাকবে না, শুধু এটা এনার্জি দেয়, তরঙ্গ দেয় আর কি, কেমন। আর স্বাভাবিক গ্যালাক্সি তিন প্রকার, 18% ডিমের মতো, 80% সাপের মতো, 2% বেয়াদব, কোনো সাইজেই পড়ে না, বিষম আকৃতি, উল্টাপাল্টা 69 এরকম করে থাকে আর কি, উল্টাপাল্টা কোনো সাইজের মধ্যে পড়ে না, কেমন। এইবার এটা গেল, এই যে এখানে এগুলাই আছে, আমরা এগুলো সুন্দর করে নোটের মধ্যে তুলে দিচ্ছি। ডার্ক ম্যাটার বা অদৃশ্য বস্তু সম্পর্কে অলরেডি বলছি। কোয়াসার, এই ব্যাপারে একটু মজার কথা বলি। কোয়াসারকে বলা হয় আধা নাক্ষত্রিক রেডিও উৎস। আধা নাক্ষত্রিক কেন বলে, নক্ষত্র কেন বললো না, এটা একটু বলি। কোয়াসারের বেগ হচ্ছে দুনিয়াতে সবচেয়ে বেশি কল্পনাযোগ্য যে কোনো বস্তুর মধ্যে সবচেয়ে বেশি বেগ কার, আলোর। আলোর বেগ যদি সি হয়, কোয়াসারের বেগ 0.9 সি। তুমি চিন্তা করো তো, সৃষ্টির শুরুতে সবকিছু এক জায়গাতে ছিল, এখন সবকিছু ছড়ানো ছিড়ানো শুরু করছে। কল্পনা করে একটু, সবকিছু ছড়ানো ছিড়ানো শুরু করছে, তাহলে তোমার থেকে সবচেয়ে দূরে যাবে কারা, যার বেগ সবচেয়ে বেশি। ঠিক, সৃষ্টির শুরুতে সবকিছু একসাথে ছিল, এখন সব প্রসারিত হচ্ছে, তাহলে তোমার থেকে সবচেয়ে দূরে যাবে কারা, যার বেগ সবচেয়ে বেশি। তার মানে কোয়াসার মহাবিশ্বের দিগন্ত সীমায় আছে। একটু কল্পনা করো তো, যে যে ধর্ম থেকে উঠে আসছো না কেন, তোমার ধর্মে এরকম কোনো কথা আছে, এক আসমান, দুই আসমান, তিন আসমান, চার আসমান, সাত আসমান। সাত আসমান মানে কি, আমাদের থেকে সবচেয়ে দূরে। এবং এরকম একটা কোনো ইভেন্টের কথা তুমি কি পড়ছো, যে এরকম কোন একজন মানুষ সাত আসমান পার হয়ে স্রষ্টার সাথে দেখা করতে গেছিলেন, আল্লাহর সাথে দেখা করতে গেছিলেন, এবং একটা জায়গা থেকে এত আলো ছিল, এত আলো ছিল যে সে আলো পার হয়ে অন্য কারো যাওয়ার ক্ষমতা ছিল না, আমরা সেটাকে ধর্মে বলি নূর, সেটা পার অন্য কারো যাওয়ার ক্ষমতা ছিল না, উনি একাই পার হয়ে গেছিলেন। জানো তো এটা, চিন্তা করো তো, সবচেয়ে দূরে সাত আসমানের পরে সবচেয়ে আলো, কুয়াশার সবচেয়ে দূরে, এত আলো দেয় কুয়াশার, যে আলো কোনো নক্ষত্রের সাথে মিল রাখা সম্ভব না। এই জন্য এটাকে আমরা নক্ষত্র বলি না, এটাকে আমরা বলি আধা নাক্ষত্রিক উৎস। এটার ব্যাপারে আমরা এখনো কোনো কিছু পুরোপুরি জেনে উঠি নাই, আমরা শুধু এতটুকু জানি এটার আলো পরিমাপের অযোগ্য আলো, এত বেশি আলো, এবং এটা সবচেয়ে বেশি বেগে পৃথিবীর দিকে দূরে চলে যাচ্ছে। তার মানে এটা মহাবিশ্বের প্রান্ত সীমা নির্দেশ করে। এই পর্যন্ত মোট 150টা কুয়াশার আমরা চারদিকে শনাক্ত করতে পারছি, আলাদা আলাদা এরকম আলোর রেখাগুলা, কেমন। তো তোমার এই নামগুলা লাগবে আর এই মানটা লাগবে, 0.9 সি, আর কয়টা কুয়াশা শনাক্ত করা হয়েছে, কেমন। এটা গেল। এইবার তোমার হ্যান্ড নোটের মধ্যে কি কি আছে আমি দেখাই দিই, আমাদের এতক্ষণ যে লিখি নাই, লিখতে মানা করছি। হ্যাঁ, যে মডেলের পুরো ব্যাপারটা বলে দিছি। ও আচ্ছা, আরেকটা জিনিস বলিনি, সেটা হচ্ছে যে মিস করে গেছি, সেটা হচ্ছে যে এই যে মহাবিশ্ব যে প্রসারিত হচ্ছে, আমাদের সূর্য কি আমাদেরকে ছেড়ে কি আমাদের সূর্যের দূরত্ব কি বেড়ে যাচ্ছে কিনা, এটা বলি নাই, এটা একটু বলে দিই শোনো। মহাবিশ্ব যে প্রসারিত হচ্ছে, তাহলে কি পৃথিবীর সাথে সূর্যের দূরত্ব কি বাড়তেছে কিনা, এটা একটু বলে দিই। তোমার ব্যাপারটা এরকম, মনে করো তুমি একটা অ্যাপার্টমেন্টে থাকো, তোমাদের অ্যাপার্টমেন্টে মনে করো, তোমাদের বিল্ডিং এ মনে করো 10টা অ্যাপার্টমেন্ট আছে, 10টা ফ্ল্যাট আছে। এখন তুমি তোমার বাপ মার সাথে থাকো, মনে করো তোমাদের বিল্ডিং এ আগুন লাগছে। আগুন লাগার পর কি হবে, সব বাসার লোকজন তাদের বাচ্চা কাচ্চা নিয়ে একের দিকে দৌড়ানো শুরু করবে। তোমার বাপ মা দৌড়ানো শুরু করবে, বাট তোমাকে ছাড়া না, তোমাকে সহ দৌড়াবে। তোমার বাপ মা এবং তুমি যেখানে যাবা, তোমাকে তোমার বাপ মা একসাথে নিয়ে যাবে, তুমি হচ্ছে তোমার বাপ মায়ের পোটলা। তারা যখন আগুন লাগলে দৌড়ায় পালাতে চাইবে, তারা তাদের পোটলা নিয়ে তারপর দৌড়াবে। আমরা হচ্ছে সূর্যের পোটলা। সূর্য যখন প্রসারিত হচ্ছে, সূর্য যখন মানে কি বলে মহাবিশ্ব যখন প্রসারিত হচ্ছে, সূর্য যখন মহাবিশ্ব থেকে দূরে চলে যাচ্ছে, তখন সূর্য সাথে করে তার পোটলা গুলাকে নিয়ে দৌড়াচ্ছে। মানে সূর্য সৌরজগতে যতগুলা গ্রহ আছে সবগুলাকে নিয়ে একসাথে দৌড়াচ্ছে। মহাবিশ্বের প্রসারণ হার অবশ্যই বেশি, কিন্তু সূর্য থেকে আমাদের দূরত্ব এত কম মহাবিশ্বের তুলনায়, যে সূর্যর আমাদের মধ্যে আকর্ষণ বলটা এত স্ট্রং যে মহাবিশ্বের প্রসারণ সূর্য আর আমাদের মধ্যবর্তী দূরত্ব বাড়াইতে পারবে না। এইটাকে বলে লোকাল গ্রুপ, বাংলায় বলে লোকাল স্তবক। তোমাকে জিজ্ঞেস করবে সৌরজগতের সবাই কিসের মধ্যে আছে, একটা লোকাল স্তবকের মধ্যে আছে, একটা লোকাল গ্রুপের মধ্যে আছে। আমাদের মধ্যবর্তী দূরত্ব কখনো বাড়বে না, কারণ আমাদের সাথে কি সূর্যের কি দূরত্ব অনেক কম, এই জন্য আমাদের আর সূর্যের মধ্যে আকর্ষণ বল অনেক বেশি। তাহলে মোটামুটি এই পর্যন্ত যা যা ছিল পড়ানো কমপ্লিট। এবার আমরা যাবো পরের টপিকে, মৌলিক কণা। মৌলিক কণাগুলোর জন্য আমাদের বইতে প্রচুর বাজে বাজে কথা লেখা আছে। এই বাজে বাজে কথাগুলা আমরা একসাথে একটা পাতার মধ্যে পড়তে চাই। তা আমি তোমাকে আগে একটু হ্যান্ড নোটটা দেখাইনি। এটা অনেকটা তুমি যে দেখবা যে বিভিন্ন বোটানিতে দেখছো না, বিভিন্ন চার্ট থাকে, যে ওই চার্টের মতো একটা হ্যান্ড নোট হবে। হ্যান্ড নোটটা দেখতে এরকম হবে, দেখাই তোমাকে, দাও জুম আউট করে দেখাই, দেখতে এরকম হবে। তো আমি তোমাকে এখন যা লিখে লিখে পড়াবো,
আমি তোমাকে এখন যা লিখে লিখে পড়াবো এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, সবগুলো আমি তোমাকে পরে গুছাই দিছি, তো আগে মনোযোগ দিয়ে দেখবা। যতগুলা মৌলিক কণা আছে আমরা সবকিছু একবারে গুছায়া একটা চার্টের মধ্যে এনে পড়তে চাই, মনোযোগ দিয়ে দেখো। কণা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তোমার মৌলিক কণা দুই প্রকার, একটা হচ্ছে কণা, একটা হচ্ছে প্রতিকণা। প্রতিকণা মানে কি অ্যান্টিম্যাটার, ক্লাসের শুরুতে বলছিলাম না প্রতিকণা মানে অ্যান্টিম্যাটার, এবং এটাও বলছিলাম যে কোনো কণার সামনে অ্যান্টি কথাটা লাগাই দিলে সেটা ওই কণার অ্যান্টিম্যাটার হয়ে যায়। যেমন প্রোটন অ্যান্টি প্রোটন, নিউট্রন অ্যান্টি নিউট্রন, প্রত্যেকটা কণার অ্যান্টি কণা আছে তিনটা কণা বাদে, একটা হচ্ছে ফোটন, একটা হচ্ছে মেসন, এগুলোর কোনো অ্যান্টিম্যাটার নেই, কোনো অ্যান্টিম্যাটার নেই এগুলো। এবং গ্র্যাভিটন একমাত্র কণা যার অ্যান্টিম্যাটার সে নিজেই, গ্র্যাভিটন একমাত্র কণা যার অ্যান্টিম্যাটার সে নিজেই। মানে তোমার কি বলবে দেখো, প্রোটনের অ্যান্টিম্যাটার কে? স্যার অ্যান্টি প্রোটন। নিউট্রনের অ্যান্টিম্যাটার কে? স্যার অ্যান্টি নিউট্রন। গ্র্যাভিটনের অ্যান্টিম্যাটার কে? স্যার গ্র্যাভিটন, কোনো অ্যান্টি নাই, গ্র্যাভিটন। ফোটনের অ্যান্টিম্যাটার কে? নাই। মেসনের অ্যান্টিম্যাটার কে? নাই। এগুলো মনে রাখতে হবে কিন্তু, তথ্য, নতুন ইনফরমেশন। এমন এইবার কণাগুলো আবার দুই ভাগে ভাগ করা যায়। কণাগুলা একটা হচ্ছে ফার্মিয়ন, একটা হচ্ছে বোসন। এই যে এইখানে আমাদের বাংলাদেশিদের জন্য একটা গর্বের জায়গা। সত্যেন বসের নাম বলছিলাম মনে আছে, নিউটনিয়ান বলবিদ্যায়। চার্ট এখন তুলবা না, চার্ট এখন দেখবা, ইনফরমেশন গুলো গেলার চেষ্টা করবা, বাসায় বসে হ্যান্ড নোট দেখে দেখে চার্টটা মুখস্থ করতে হবে। পরের কথা, আগেটা দেখো। আমরা বলছিলাম সত্যেন বসের কথা, সত্যেন বসের নাম থেকে আসছে বোসন। তুমি চিন্তা করো, মহাবিশ্বের সমস্ত কণাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে এক ভাগ আমাদের দেশে একজন বিজ্ঞানের নামে। তুমি বুঝতেছো ব্যাপারটা? হ্যাঁ, ফার্মিয়ন কি? আসলে ফার্মিয়নকে বাংলায় বলে বস্তু কণা, আর বোসনকে বলে হচ্ছে বল আদান প্রদানকারী কণা, বস্তু কণা মানে কোনগুলো শোনো, আগে বেসিকটা মাথার মধ্যে ঢুকাও। বস্তু কণা মানে এমন কণা যেগুলো দিয়ে বস্তু তৈরি হয়। এমন কণা কে কে আছে বলতো? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। বস্তু কণা মানে কি? যাদের দিয়ে বস্তু তৈরি হয়। এমন কণা কে কে আছে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে নকশা করে একটু পরে এখানে লিখবো, মাথায় রাখবো বস্তু কণা মানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর বল আদান প্রদানকারী কণা মানে কোনটা জানো? ওই যে পড়ছিলাম না, মনে আছে? মসদ মানে গমন, ও মানে ফোটন, পড়ছিলাম না? এই যে গ্র্যাভিটন, মেসন, নিউট্রিনো, ফোটন, এগুলাই হচ্ছে বল আদান প্রদানের জন্য ব্যবহার করা হয়। এগুলাই হচ্ছে বোসন কণা। বোঝা যাচ্ছে আমার কথা? তাইলে আমরা এটা বেসিকটাকে বুঝলাম যে মেসন কণা আসলে কি, বোসন কণা কোনগুলা, আর তোমার হচ্ছে বস্তু কণা কোনগুলা। কেমন? এখন তুমি ভাবো, বস্তু কণা কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইলেকট্রন, যে নিউক্লিয়াসের বাইরে থাকে। চিন্তা করো, বস্তু তৈরি হয় কিভাবে? পরমাণু দিয়ে। আর পরমাণু তৈরি হয় কিভাবে? নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের চারপাশে জিনিসপত্র দিয়ে। তো নিউক্লিয়াসের ভেতরে কে কে থাকে? প্রোটন আর নিউট্রন। আর নিউক্লিয়াসের বাইরে কি থাকে? ইলেকট্রন। তাহলে আমরা বস্তু কণাকে দুই ভাগে ভাগ করবো, একটা হচ্ছে যারা নিউক্লিয়াসের বাইরে থাকে, একটা হচ্ছে যারা নিউক্লিয়াসের ভেতরে থাকে, রাইট? তো নিউক্লিয়াসের বাইরে যারা থাকে তাদেরকে বলা হয় হচ্ছে, নিউক্লিয়াসের বাইরে যারা থাকে তাদেরকে বলা হয় হচ্ছে লেপ্টন। এবার ইলেকট্রন না বলে, ইলেকট্রন হচ্ছে কণার নাম, লেপ্টন হচ্ছে জাতির নাম। কেমন? আমরা পড়বো কি, বস্তু কণা দুই ধরনের, একটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরে থাকে, একটা হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে থাকে। নিউক্লিয়াসের বাইরে কারা থাকে? লেপ্টনরা থাকে। লেপ্টন কে কে? লেপ্টন তিন ধরনের হয়, মনে রাখবো কিভাবে দেখো, EMT। ই মানে ইলেকট্রন, সবচেয়ে হালকা। এম মানে মিয়ন, এটা মধ্যম ভারী। টি মানে টাউ, এটা সবচেয়ে ভারী। ই মানে ইলেকট্রন, সবচেয়ে হালকা। এম মানে মিয়ন, এম থেকে মিডিয়াম, মিডিয়াম থেকে মধ্যম। এম মানে মিয়ন, মিয়ন মানে মধ্যম ভারী। আর টাউ হচ্ছে সবচেয়ে ভারী। আর তুমি তো জানো, কোনো একটা জায়গায় আমি যখন কোনো একটা কণা রেখে দিব, এই কণাটা ধীরে ধীরে ক্ষয় হবে না? তাহলে একটা কোনো জায়গায় যদি একটা ভারী কণা রেখে দিই, এটা আস্তে আস্তে কি হবে? ক্ষয় হয়ে হয়ে হালকা হবে। তার মানে টাউ কণা যখন তুমি কোনো জায়গায় রেখে দিবা, টাউ কণাটা ধীরে ধীরে ভাঙবে, ভেঙে ভেঙে মিয়ন কণা হবে। মিয়ন কণা আবার ভাঙবে, ভেঙে ভেঙে ইলেকট্রন কণা হবে। তার মানে সব লেপ্টনই আলটিমেটলি কিসে পরিণত হয়? ইলেকট্রনে পরিণত হয়। তো প্রশ্ন করতে পারে, সবচেয়ে উল্লেখযোগ্য লেপ্টন কণাকে? ইলেকট্রন। ইলেকট্রন হচ্ছে লেপ্টনদের নেতা। তাহলে আবার বলি, আমার ফার্মিয়ন মানে বস্তু কণা দুই ধরনের, একটা হচ্ছে যারা নিউক্লিয়াসের বাইরে থাকে, একটা হচ্ছে যারা নিউক্লিয়াসের ভেতরে থাকে। বাইরে কে থাকে? ইলেকট্রন।
মনে রাখবো কি দিয়ে? বাইরে যারা থাকে তাদেরকে বলা হয় লেপ্টন। লেপ্টন কণা 3 ধরনের, ইএমটি ইলেকট্রন, মিউন, টাউ। সবচেয়ে হালকাকে ইলেকট্রন, মধ্যম ভারীকে মিউন, সবচেয়ে ভারীকে টাউ। যে কোনো জায়গায় কোনো কণা রাখলে ধীরে ধীরে এটা সবসময় ভাঙতেই থাকে ভাঙতেই থাকে। তাহলে টাউ কণা ভেঙে হবে মিউন, মিউন কণা ভেঙে হবে ইলেকট্রন। তারপরে আলটিমেটলি সব লেপ্টন কিসে পরিণত হবে? ইলেকট্রনে পরিণত হবে। তাহলে আমরা তো জানি ইলেকট্রনের স্পিন হাফ, জানি না? তাহলে লেপ্টনের স্পিনও হাফ। একবার বলা যায় কিন্তু ইলেকট্রনের স্পিন হাফ, তার মানে লেপ্টনের স্পিনও কত হবে? হাফ হবে। এইবার যারা নিউক্লিয়াসের ভেতরে থাকে, এবার শোনো, যারা নিউক্লিয়াসের ভেতরে থাকে, এটা আগে কেমিস্ট্রিতে ছিল, এটা এখন ইসাক স্যারের বইতে নিয়ে আসছে। তোমরা কি পড়ছো কেমিস্ট্রিতে কোয়ার্ক? কেমিস্ট্রিতে পড়ছো গুণগত রসায়ন? আমাকে একটু বলো তো দেখি, কেমিস্ট্রিতে গুণগত রসায়ন তোমাদের কি হয়েছে? হুম, আমাকে একটু জানাও কেমিস্ট্রিতে গুণগত রসায়ন হয়েছে কিনা। হয়েছে? আচ্ছা, তো গুণগত রসায়নে তোমরা কোয়ার্ক পড়ছো না? কোয়ার্ক মোট 6 ধরনের আছে। এটা কেমিস্ট্রি পড়া ফিজিক্সে নিয়ে আসছে, এখন ফিজিক্সে পড়তে হবে। একটা হচ্ছে আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, টপ কোয়ার্ক, বটম কোয়ার্ক, চার্ম কোয়ার্ক, স্ট্রেঞ্জ কোয়ার্ক। এটা মনে রাখতে হবে, নামগুলো বলে দিচ্ছি। একটা হচ্ছে আপ কোয়ার্ক, একটা হচ্ছে ডাউন কোয়ার্ক, একটা হচ্ছে টপ কোয়ার্ক, একটা হচ্ছে বটম কোয়ার্ক, একটা হচ্ছে চার্ম কোয়ার্ক, চার্ম, আর একটা হচ্ছে স্ট্রেঞ্জ। এটা একটা নাম আছে স্ট্রং, তো ফাজল স্যারের বইটাকে স্ট্রং বলছে। হাফ হইছে, এটা কি পড়াইছে? কোয়ার্কের ব্যাপারটা কি পড়াইছে? আপ ডাউন টপ বটম, আমি এটা মনে রাখাই। শোনো, কোয়ার্ক মোট 6 ধরনের। আপ ডাউন টপ বটম তো মনে রাখা যায়, যে আপ মানে উপরে, ডাউন মানে নিচে, টপ মানে উপরে, বটম মানে নিচে। তাহলে আমরা পড়লাম কোয়ার্ক মোট 6 প্রকার, উপরে নিচে উপরে নিচে, মানে আপ ডাউন টপ বটম। আর অবশ্যই 6টা কোয়ার্কের মধ্যে এমন একটা কোয়ার্ক থাকবে যে সবার দলনেতা, যে আসলে পুরো দলের ক্যাপ্টেন। একটা দলের দিকে তাকাইলে তাকে আগে নজরে পড়ে। যেমন ধরো বাংলাদেশ টিমের দিকে তাকাইলে সবার আগে নজরে পড়বে কাকে? মাশরাফিকে, সাকিব আল হাসানকে, মাহমুদুল রিয়াদকে, মুশফিকুর রহিমকে, তামিম ইকবালকে, ঠিক কিনা? মুস্তাফিজুর রহমানকে, রাইট? তো এরা হচ্ছে বাংলাদেশ দলের চার্ম বা বাংলাদেশ দলের ক্যাপ্টেন, মানে ক্যাপ্টেন হওয়ার জন্য সবার আগে দৌড়াবে কারা? এদের মধ্যে কেউ না কেউ একজন ক্যাপ্টেন হবে। এই 6টা কোয়ার্কের মধ্যে সবচাইতে বৈশিষ্ট্যপূর্ণ কোয়ার্ক হচ্ছে চার্ম কোয়ার্ক, সে হচ্ছে এই 6 জনের নেতা। আর প্রত্যেক দলে দেখবা কোনো একটা করে অদ্ভুত পোলাপান থাকে, যে দুনিয়াতে কেন আসছে সে এটা কেউই জানে না, সে নিজেও জানে না। মনে করো ক্লাসে আসছে, আঙুল কামড়াচ্ছে, আকাশ দেখতেছে, বাতাস দেখতেছে, ক্লাসের মধ্যে কমেন্ট দেখতেছে, ললিপপ খাবো কমেন্ট করতেছে, বাকিদের অ্যাটেনশন নিচ্ছে, আবার নখ কামড়াচ্ছে, একটু পর কেউ জিজ্ঞেস করলে উপরের দিকে তাকায় থাকে, ক্লাসে সে আস্তে আস্তে করে হতাশের মতো চলে যায়। সে ক্লাসে কেন আসছে এটা কেউ জানে না, সে নিজেও জানে না। এটা হচ্ছে আমাদের সেই কোয়ার্কটা, স্ট্রেঞ্জ কোয়ার্ক, যার ব্যাপারে কেউ এখনো জেনে শেষ করতে পারে নাই। এবং সে সবচাইতে বেশি পরিমাণ দ্যুতি ছড়ানো কোয়ার্ক, সবচেয়ে বেশি পরিমাণ মানে রেডিয়েশন ছড়ানো কোয়ার্ক। এই জন্য তার ব্যাপারে যখন আমরা সবকিছু আবিষ্কার করে ফেলবো, তখন সে হয়তো হবে পরবর্তী ক্যাপ্টেন। এই জন্য তাকে আমরা স্ট্রং কোয়ার্কও বলে থাকি। মানে তার ব্যাপারে সবকিছু গবেষণা করে বের করা সম্ভব হয় নাই, যদি হয় তখন সেই হবে সবচেয়ে স্ট্রং, সে হবে নেক্সট ক্যাপ্টেন। এটার কথা। আপাতত গবেষণা পর্যন্ত মোট কোয়ার্ক 6 ধরনের, আপ ডাউন টপ বটম, চার্ম এবং স্ট্রেঞ্জ। চার্ম মানে হচ্ছে ক্যাপ্টেন কোয়ার্ক, দলনেতা কোয়ার্ক। কেমন? এই কোয়ার্ক গুলা থাকে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে। শুনো কিন্তু, এই কোয়ার্ক গুলা থাকে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে। আমরা বলছিলাম না যে বস্তুকণা 2 ধরনের, একটা হচ্ছে যারা নিউক্লিয়াসের ভেতরে থাকে, একটা হচ্ছে যারা নিউক্লিয়াসের বাইরে থাকে। বাইরে থাকে কারা? লেপ্টন, এটা গেল। আর নিউক্লিয়াসের ভেতরে থাকে কারা? এতদিন আমরা জানতাম প্রোটন আর নিউট্রন ভেতরে থাকে, এখন থেকে আমরা জানবো নিউক্লিয়াসের ভেতর আসলে যারা থাকে তারা আসলে কোয়ার্ক। এবং আমরা যাদেরকে প্রোটন নিউট্রন বলে চিনি তারা আসলে কোয়ার্কের টিম। তারা কোয়ার্কের কি? টিম। মাথার উপর দিয়ে যাচ্ছে কারণ আপনি তো মাথাতে নিচ্ছেন না, এই জন্য মাথার উপর দিয়ে যাচ্ছে। কমপ্লেন খাইতে হবে, লম্বা হইতে হবে, তাহলে মাথার উপর দিয়ে যাবে না, তাহলে মাথার ভেতর দিয়ে যাবে। কেমন? আপনারা 500 কমেন্ট করলে তার মধ্যে 499টা কমেন্ট করতেছে নিজেরা নিজেরা ঝগড়া, তাহলে মাথার মধ্যে কেমনে ঢুকবে? হুম, কেমনে ঢুকবে বলো? তাহলে আমার টোটাল কোয়ার্ক হচ্ছে 6 ধরনের, আপ ডাউন টপ বটম চার্ম এবং স্ট্রেঞ্জ। এই 6 ধরনের কোয়ার্ক, এরা কই থাকে? নিউক্লিয়াসের মধ্যে। এগুলা টিম গঠন করে করে প্রোটন আর নিউট্রন বানায়। তাহলে কোয়ার্ক গুলা যখন টিম গঠন করে তখন আমরা পাই প্রোটন আর নিউট্রন। এই কোয়ার্কের যে টিম, এই টিমটাকে বলা হয় হ্যাড্রন। কোয়ার্কের যে টিম, এই টিমটাকে বলা হয় হ্যাড্রন। হ্যাড্রন মানে তারাই যারা নিউক্লিয়াসের ভেতরে থাকে, এটা হচ্ছে কোয়ার্কের টিম।
নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে? প্রোটন থাকে, নিউট্রন থাকে আর মেসন থাকে। নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে? প্রোটন থাকে না, নিউট্রন থাকে না, মেসন তো থাকে, তাই না বলো? মেসন কণা কিভাবে থাকে? ওই যে বলছিলাম সবল নিউক্লিয় বল কোন কণার কারণে তৈরি হয়? মেসন কণার কারণে। আসলে কি হয়, মেসন কণা প্রোটন থেকে তৈরি হয়, নিউট্রনের মধ্যে লাফ দিয়ে ঢোকে, আবার প্রোটন থেকে তৈরি হয়, নিউট্রনের মধ্যে লাফ দিয়ে ঢোকে। যখনই সে প্রোটন থেকে তৈরি হচ্ছে, নিউট্রনের মধ্যে ঢুকতেছে, তখনই সবল নিউক্লিয় বল কাজ করতেছে। তাইলে নিউক্লিয়াসের মধ্যে আসলে তিনটা কণা থাকে, একটা প্রোটন, একটা নিউট্রন, একটা মেসন। প্রোটন আর নিউট্রন স্থায়ী আর মেসন হচ্ছে অস্থায়ী। প্রোটন আর নিউট্রন হচ্ছে স্থায়ী আর মেসন হচ্ছে অস্থায়ী। এখন তুমি চিন্তা করো, এটা মনে করো তোমার নিউক্লিয়াস, এই যে নীল কালার, এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, কেমন? তো ভেতরে প্রোটন আছে, নিউট্রন আছে আর মেসন আছে। এদের মধ্যে স্থায়ী কোনটা? প্রোটন নিউট্রন। তোমার বাসাতে 3জন লোক থাকে, 2জন তোমার বাসায় সারা বছর থাকে, একজন বছরে একবার এসে উকি দিয়ে চলে যায়। 2জন তোমার বাসায় সারা বছর থাকে, একজন বছরে একবার এসে উকি দিয়ে চলে যায়। তোমার ঘর ঠিক আছে কার জন্য? ওই একজন উকি দেওয়ার জন্য, নাকি 2জন সারা জীবনের বাসিন্দার জন্য? কার জন্য? অবশ্যই যে 2জন সারা জীবন ধরে ঘরে বসে আছে তারাই তোমার ঘরকে টিকা রাখতেছে, তাই না? এই প্রোটন আর নিউট্রন তোমার ঘরের অবকাঠামো তৈরি করতেছে। এই প্রোটন আর নিউট্রন তোমার ঘরে ব্যারিয়ার তৈরি করতেছে। তোমার ঘরে যারা ব্যারিয়ার তৈরি করে তাদেরকে আমরা বলতে পারি ব্যারিয়ন। তার মানে প্রোটন আর নিউট্রনকে একসাথে বলা হবে ব্যারিয়ন, কারণ এরা আমাদের ঘরে ব্যারিয়ার তৈরি করতেছে। তাহলে আমি বলবো হ্যাড্রন কণা দুই প্রকার, একটা হচ্ছে অস্থায়ী গুলা মেসন, আর একটা হচ্ছে স্থায়ী গুলা ব্যারিয়ন। ব্যারিয়ন কণা কারা কারা? প্রোটন আর নিউট্রন। কেমন? এখন চিন্তা করো তো, একটা কণা কখন ঘুরতে পারবে? যখন সে জন্ম নিয়ে মরে যাবে তখন, নাকি যখন সে আজীবন বাঁচবে তখন? একটু ভাবো তো, একটা কণা কখন ঘুরতে পারবে? যখন সে জন্ম নিয়ে মরে যাবে তখন, নাকি যখন সে আজীবন বাঁচবে তখন? যখন একটা কণা আজীবন বাঁচবে তখন সেই কণা হচ্ছে কি তোমার ঘুরতে পারবে। এই জন্য যেহেতু প্রোটন আর নিউট্রন স্থায়ী কণা, তার মানে ব্যারিয়ন হচ্ছে স্থায়ী কণার টিম, তাহলে ব্যারিয়ন এর স্পিন শূন্য না, মানে সে ঘুরতে পারবে। আমাদের বইতে বলা আছে ব্যারিয়নের স্পিন অশূন্য, আর মেসনের স্পিন হচ্ছে শূন্য, কারণ মেসন অস্থায়ী, জন্ম সাথে সাথে শেষ। ঠিক আছে? এইবার বোসন কণা, মানে বল আদান প্রদানকারী কণা। বোসন কণা দুই ধরনের, একটা হচ্ছে হিগস বোসন, আর হচ্ছে গেস বোসন। গেস বোসন কারা কারা? ওই যে মসৎ গমন ত ফোটনে পড়ছিলা, ওরাই গেস বোসন।